Recording in progress. তো আজকে হচ্ছে 18ই মে 2024, আমাদের বার কাউন্সিল অফলাইন ব্যাচের 63তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 10ম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব 18 আদেশ নিয়ে। 18 আদেশ, গতদিন মোটামুটি আমরা 17 আদেশ পর্যন্ত আলোচনা করেছিলাম। 18 আদেশ 18 দেখেন, মকদ্দমার শুনানি এবং সাক্ষীদের পরীক্ষা। সাক্ষীদের পরীক্ষা মানে হলো সাক্ষীদের জবানবন্দি গ্রহণ। যদি বলে যে সাক্ষীদের সমন, তাইলে হলো 16 আদেশ। আর সাক্ষীদের জবানবন্দি গ্রহণ বা যুক্তিতর্ক যা যা আছে, এটা কত আদেশ? 18 আদেশ। বুঝতে পারছেন? এই যে দেখেন, হিয়ারিং অফ দা সুট মানে মামলার শুনানি বা মকদ্দমার শুনানি, এন এক্সামিনেশন অফ উইটনেসেস। দেখেন, মকদ্দমার শুনানি অর্থ হলো আদালত কোন মামলার বিচার কার্য যেখানে, আন্ডারলাইন করেন, বিচারক সাক্ষ্য গ্রহণ করে বা যুক্তিতর্ক শুনে। তো যদি আপনাকে বলে যে দেওয়ানি মামলার সাক্ষ্য গ্রহণ করে কত আদেশে, দেওয়ানি মামলার যুক্তিতর্ক গ্রহণ করে কত আদেশে? 18 আদেশে। 18 আদেশ মকদ্দমার শুনানি এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। জেনে রাখা ভালো, দেখেন এটা গুরুত্বপূর্ণ যে মকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য নির্ধারিত তারিখ হতে, আন্ডারলাইন করবেন, 120 দিনের মধ্যে। 120 মানে হলো এই জায়গায় কার্য দিবস, নিচে ব্যাখ্যা আছে, সমস্যা নাই। 120 দিনের মধ্যে আদালত মকদ্দমার শুনানি শেষ করবে। এই যে দেখেন, এই ক্ষেত্রে শুধুমাত্র বল দেবেন কার্য দিবস গণ্য হবে, কার্য দিবস গণ্য হবে। আমি আগেই বলছিলাম, এবং 19 বিধিটা বলতেন। কত বিধি? 19 বিধি। গতদিন বলছিলাম যে বিচার্য বিষয় যেদিন গঠন হলো সেদিন থেকে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে। এটা বলা আছে 14 আদেশের 8 বিধিতে। আর যখন চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হয়ে গেল, তখন এই চূড়ান্ত শুনানিটা শেষ করবে 120 কার্য দিবসের মধ্যে। এটা আছে 18 আদেশের 19 বিধি। দেখেন, 18 আদেশের কি 19 বিধি। হ্যাঁ, আর একবারও বললো, 100 বার বললো, সমস্যা নাই। বিচার্য বিষয় গঠন হতে সাক্ষ্য গ্রহণ করবে, এটা বলে হলো চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ। এই দিনটা নির্ধারণ করবে 120 দিনের মধ্যে। যখন এই দিনটা নির্ধারণ করা হয়ে গেল, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়ে গেল, এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শেষ করতে হবে 120 কার্য দিবসের। 120 কি কার্য দিবস। এটা বলছে 18 আদেশের 19 বিধি। কত বিধি? 18 আদেশের 19 বিধি। বুঝলেন কিনা? আসমা খানম বলেন তো, তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য কি? ওটা কি আর এটা কি, একটু বলেন, ব্যাখ্যা দেন। ওটা আছে কততে? 14 8-এ। আর এটা? তো ভাই, আপনাদের এই দুইটা জিনিস যেন মনে থাকে। দুইটা জিনিস কি মনে থাকে যেন, একটু লেখেন। 18 আদেশের 17 বিধি, 18 আদেশের 17 বিধি একটু লেখেন। সাক্ষী রিকল। 18 আদেশের 17 বিধি সাক্ষী রিকল। দেখছেন? হ্যাঁ, পুনরায় তলব বা সাক্ষী রিকল কে করবে? আদালত। তো যদি আপনার বলেন তো, ফৌজদারি মামলায় সাক্ষী রিকল কততে আছে? হ্যাঁ, না 540 ক না, শুধু 540 না, ওটা তো চার্জের ক্ষেত্রে। হ্যাঁ, ফৌজদারি মামলায় সাক্ষীরে রিকল করলে 540 দাঁড়ায়। আর দেওয়ানি মামলায় সাক্ষীরে রিকল করে কখন? 18 আদেশের 17 বিধি। একটু বুঝেন সাক্ষীরে কেন রিকল করে। নানাবিধ কারণে দরকার হইতে পারে। একবার সাক্ষী গ্রহণ করা হয়েছে, তাহলে সাক্ষীরে রিকল করবে। আবার করা দরকার, জেরা করা নাও হতে পারে, বা জেরা করাও হয়েছে কিন্তু তারপরেও বিচারকের কাছে মনে হচ্ছে বা পক্ষগণের কাছে মনে হচ্ছে তার জবানবন্দি আর একটু গ্রহণ করা দরকার, যে পুনঃ আপনার রি এক্সামিনেশন করা দরকার। তাহলে সেই ক্ষেত্রে সাক্ষী রিকলের দরখাস্ত দিবে 18 আদেশের কত বিধিতে? 18 আদেশের 17 বিধিতে। বুঝতে পারছেন? একটু লেখেন 18 আদেশের 18 বিধিটা লেখেন। 18 আদেশের 18 বিধি লেখেন যে লোকাল ইন্সপেকশন বা স্থানীয় পরিদর্শন।
18 আদেশের 18 বিধি লেখেন। লোকাল ইন্সপেকশন, LOCAL, লোকাল ইন্সপেকশন, INSPECTION, লোকাল ইন্সপেকশন বা স্থানীয় পরিদর্শন। হাইপেন দিয়ে লেখেন আদালত স্বপ্রণোদিত হয়ে, আদালত স্বপ্রণোদিত হয়ে। আদালত স্বপ্রণোদিত হয়ে মানে এই স্থানীয় পরিদর্শনের আদেশটা দিবে আদালত নিজের ইচ্ছায়। আদালত নিজের ইচ্ছায়, কেউ আবেদন করলে হবে না, এটা আদালত নিজের ইচ্ছায়। এই যে যে রিসেন্টলি পরীক্ষা হলো 17 OBGS, এখানে একটা প্রশ্ন আসছে যে আদালত স্বপ্রণোদিত হয়ে স্থানীয় পরিদর্শনের আদেশ দিতে পারে কত আদেশের কত বিধিতে? 18 আদেশের 18। বুঝতে পারছেন? তাহলে আর 18 দেশের 17তে পেলাম আমরা সাক্ষী রিকল, 18 দেশের 18তে পেলাম আমরা স্থানীয় পরিদর্শন, আর 18 দেশের 19-এ পেলাম যে যদি একবার চূড়ান্ত শুনানি শেষ শুরু হয়ে যায় সেটা শেষ করতে হবে 120 কার্য দিবসের মধ্যে। কে বুঝেন নাই? অনলাইন অফলাইন যদি না বুঝে থাকেন প্রশ্ন করতে পারেন। এই বুঝছেন হাফিজ সাহেব কি হয়েছে? আচ্ছা পরেরটা দেখেন। বিধি 20, দৈনন্দিন কার্যতালিকায় ইত্যাদিতে মামলা নির্ধারণ, ফিক্সেশন অফ সুটস ইন দ্য ডেইলি কজ লিস্ট এটসেট্রা। দেখেন দুই পক্ষকে শুনানির বা আন্ডারলাইন করেন দোতরফা শুনানির মামলা সহ, আন্ডারলাইন করেন চূড়ান্ত শুনানির জন্য ফর পারেন্টারি হিয়ারিং আদালত দৈনন্দিন কার্যতালিকায় বল দেবেন 5টির অধিক মামলা রাখবে না। 5টার অধিক মামলা রাখবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আদালত, যে কোনো দেওয়ানি আদালত প্রতিদিন দোতরফা শুনানির জন্য মানে সাক্ষ্য গ্রহণের জন্য মামলা রাখবে কয়টা? চূড়ান্ত শুনানির জন্য। চূড়ান্ত শুনানি মানে তো সাক্ষ্য গ্রহণ, বুঝেন কিনা? চূড়ান্ত শুনানি মানেই তো সাক্ষ্য গ্রহণ। তো এটা একটু মনে রাখবেন, পরীক্ষায় প্রশ্ন আসবে। এটা কিন্তু দোতরফা শুনানি বলছে, কি শুনানি? দোতরফা মানে কি? বাদীও আসছে বিবাদীও আসছে, তাই দোতরফা শুনানির জন্য মামলা রাখবে না কয়টা? 5টার বেশি। খেয়াল থাকে যেন 5টার বেশি। পরেরটা দেখেন। চূড়ান্ত শুনানি পর্যায়ে এট দ্য প্যারেন্টারি স্টেজ আন্ডারলাইন করবেন 100টির অধিক মামলা রাখবে না, এবং নিষ্পত্তির পর চূড়ান্ত পর্যায়ের মামলার সংখ্যা বল দেবেন 70টির নিম্নে নেমে আসলে সাধারণত দাখিল করা তারিখের উপর ভিত্তি করে, আন্ডারলাইন করেন, দাখিল করা তারিখের উপর ভিত্তি করে আদালত চূড়ান্ত পর্যায়ে আরো মামলা আনার ব্যবস্থা করবে। এটা অনেকেই বুঝেন না, আমি এইভাবে ব্যাখ্যা করি শুনেন। উনার কাছে তালিকায় মামলা থাকবে 100টা, কিন্তু উনি প্রতিদিন শুনবে কয়টা? 5টা করে। একটা তালিকায় ধরেন আমার কাছে একটা তালিকা আছে, আমি প্রতিদিন 5টা করে মামলা শুনবো। 5টা করে শুনতে 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 যখন ওই তালিকার থেকে 70টার নিচে নেমে আসবে তখন আবার আমি নতুন করে মামলা নিতে পারবো, আবার 100টা পুরাবো। কিন্তু আমি রেগুলার শুনবো কয়টা? বুঝেন কিনা? জি। আপনার বিচারক ধরেন একজন যুগ্ম জেলা জজ, উনি যখন একটা মামলার বিচার করবে ওনার চূড়ান্ত শুনানি স্টেজে ওনার কাছে একটা তালিকা থাকবে। ওই তালিকায় ওনার কাছে যারা আগে মামলা করছে, মানে যে মামলাগুলো ওনার কাছে আগে বদলি হয়ে আসছে, যদি ইস্যু গঠন করছে, এই ধরনের ওনার মামলা থাকবে 100টা। কয়টা? 100টা। কিন্তু উনি রেগুলার শুনবে কয়টা? ধরেন 100টা আমার কাছে ছিল, আজকে 5টা শুনলাম, কালকে 5টা শুনলাম, তারপরের দিন 5টা শুনলাম, এরকম শুনতে শুনতে যখন লিস্টের মামলা 70-এর নিচে নেমে আসবে তখন আবার আমি নতুন করে মামলা নিতে পারবো। বাট মামলা নিলে আবার ওই 100টাই কিন্তু সর্বোচ্চ থাকবে। এলো কাহিনী। আপনার কাছে 100 টাকা আছে, কিন্তু রেগুলার খরচ করতে পারবেন 5 টাকা করে। আর যখন 70 টাকার নিচে আসবে তখন আবার টাকা চাইতে পারবেন যে আমার আর কয় টাকা দেন। কিন্তু যাই চান না কেন হাইয়েস্ট লিমিট কত? 100। বুঝেন কিনা? তাহলে এখানে বেশ কয়েকটা প্রশ্ন হয় যে চূড়ান্ত শুনানির পর্যায়ে বিচারকের লিস্টে কয়টা মামলা থাকবে? 100টা। রেগুলার শুনবে কয়টা? 5টা। আর ওই লিস্টের মামলা কয়টার নিচে নেমে আসলে নতুন মামলা নেবে?
কয়টার নিচে? 70টা নিচ্ছে। 70টা নিচ্ছে স্যার। এই যে দেখেন, এই নতুন মামলা কিসের জন্য আসবে? নতুন মামলা কি উনার দ্বারা আসবে? চূড়ান্ত শুনানি, আপনি এতদিন পরে যদি এই কথা বলেন, একটা মামলা চূড়ান্ত শুনানি কি দায়ের করার সাথে সাথে হচ্ছে? কতদিন যাচ্ছে? তাহলে নতুন মামলা ওনার কাছে কি হঠাৎ করে কি গায়েব হয়ে আসবে? যোগ্য আয়োজন করবে, দ্রৌপদীর মতো নামাই দেবে না, ওরম আর হবে না। বুঝতে পারছেন? নতুন মামলা আসার সুযোগ নাই। এই যে দেখেন, আর ওনার যখন 70টার নিচে নেমে আসবে, এখন আপনার কাছে এই যে দেখেন, এই যে সাধারণত দাখিল করা তারিখের উপর ভিত্তিতে, এই যে দেখেন লাইনটা আপনারা আন্ডারলাইন করছিলেন কিসের উপর ভিত্তিতে? এবং ওনার কাছে 70টার নিচে নেমে আসলে এমন না যে উনি ইচ্ছা মতো যে করা আছে সে করা নিবে, দাখিল করা ভিত্তিতে উনি নিবে। জি, বিকাশ সাহেব বুঝতেন কিনা? আপনার কাছে একজন যখন চূড়ান্ত শুনানি মানে কি, মামলা বিচার করতেছে যিনি উনি, তো ওনার কাছে ওনার তালিকায় মামলা থাকবে, মোট তালিকায় মামলা থাকবে 100টা, কিন্তু দৈনন্দিন কার্যতালিকায় মানে উনি দৈনন্দিন শুনবে কয়টা? 5টা। আর ওই 100টা যখন 70টার নিচে কি নেমে আসবে, তখন আবার উনি ওই 100 কোটা পূরণের জন্য আবার নতুন করে মামলা নিল। সহজ কথা, কিন্তু জটিল না। আচ্ছা দেখেন তো, এখানে যে একটু ফাঁকা জায়গা আছে ভাই, আর যারা দোতরফা শুনানি বুঝেন না, এই যে অর্থ দিয়ে দিছে দেখেন, দোতরফা শুনানি হলো দুই পক্ষকে শুনানির মামলা, অর্থ হলো যে ক্ষেত্রে আদালত উভয় পক্ষের বক্তব্য। দোতরফা আরো সহজভাবে বললে যে জায়গায় দুই পক্ষই হাজির হয়েছে, দুই পক্ষই কি হাজির হয়েছে। আর একতরফা মানে হয় বাদী হাজির হয়েছে বিবাদী হাজির হয় নাই, বা বিবাদী হাজির হয়েছে বাদী হাজির হয় নাই। একতরফা শুনানি আর কি, একতরফা ডিগ্রি না, আবার একতরফা শুনানি। আচ্ছা, এখানে একটা জিনিস লিখতে পারেন, যে আমি তো বললামই যে 18 আদেশের 19 বিধিতে আছে হলো 120 কার্য দিবস, আর 14 আদেশের 8 বিধিতে কি আছে? বিচার্য বিষয় হতে 14 আদেশের 8 জায়গায় কি লিখতে পারেন? 14 আদেশের 8 বিধি লেখেন, 14 আদেশের 8 বিধি লেখেন যে বিচার্য বিষয় হতে, বিচার্য বিষয় হতে 120 দিনের মধ্যে, বিচার্য বিষয় হতে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির জন্য দিন নির্ধারণ করবে, চূড়ান্ত শুনানির জন্য দিন নির্ধারণ করবে। এটা আসে কততে? আবার বলি, বিচার্য বিষয় হতে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে। এটা ব্র্যাকেটে লেখেন এসডিপিএইচ, বড় হাতের এস, বড় হাতের ডি, বড় হাতের পি, বড় হাতের এইচ। কারণ আবার কেউ বললেন না যে স্যার আমার হাত তো ছোট। এসডিপিএইচ, এসডিপিএইচ মানে সেটলিং ডেট ফর প্যারেন্টরি হিয়ারিং। আচ্ছা, তাহলে আপনারা যারা পরে আসছেন ওই জায়গায় আর কিছু লেখা ছিল, একটা হচ্ছে 18 আদেশের 17 বিধি সাক্ষী রিকল নাকি, আর 18 আদেশের 18 বিধি হলো স্থানীয় পরিদর্শন, আদালত স্বপ্রণোদিত হয়ে। আগে লেখেন 18 আদেশের 17 বিধি সাক্ষী রিকল, আর লেখেন 18 আদেশের 18 বিধি লোকাল ইন্সপেকশন বা স্থানীয় পরিদর্শন, লোকাল ইন্সপেকশন বা স্থানীয় পরিদর্শন, আদালত স্বপ্রণোদিত হয়ে, আদালত স্বপ্রণোদিত। বিগত বছর প্রশ্নে আসেন কোনটায়? আবেদন করবে আর এক জায়গায়, এই জায়গায় আবেদন না, আদালত নিজের ইচ্ছায় পাঠাবে 18 দেশের 18। আর যদি কোনো পক্ষগণ আবেদন করতে চায় সেই জায়গায় যাই। দেখেন, কোন আদালত দৈনিক কার্যতালিকায় কয়টি মামলা চূড়ান্ত শুনানির জন্য রাখতে পারে? দৈনিক কার্যতালিকায় দেখেন কয়টা। আর এটা একটু বললেন, চূড়ান্ত শুনানি বলছে, কিসের জন্য রাখবে? চূড়ান্ত শুনানির জন্য কয়টা? 5টা। যদি বলে ইস্যু গঠনের জন্য কয়টা? কোন নির্দিষ্ট নাই। বিকাশ, ইস্যু গঠনের জন্য কয়টা? কোন নির্দিষ্ট নাই। ধন্যবাদ, মনে থাকে যেন ভাই। সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা দেখেন। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটাই দেখি আগে, সেলফ প্র্যাকটিসের 1। যে পক্ষের শুরু করার অধিকার আছে সেই পক্ষ তার মকদ্দমা বর্ণনা করবে, এবং সে যে সকল বিষয় প্রমাণ করতে বাধ্য সেই সকল সাক্ষ্য উত্থাপন করবে।
এটা বলা এক্ষেত্রে উত্তর করবে দেখেন ক এবং খ। শুনানির জন্য নির্ধারিত দিনে বা পরবর্তী যে দিনের জন্য শুনানি মুলতবি রাখা হয়েছে তখন। ব্যাখ্যাটা দেখেন, ব্যাখ্যাটা দেখেন যে দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন। 18 আদেশের এক বিধি অনুসারে বল দিবেন বাদী পক্ষ প্রথমে বক্তব্য পেশ করবে, কারণ প্রথমে আরম্ভ করার অধিকার, রাইট টু বিগিন, বাদীর। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন, আসবে যে প্রথমে চূড়ান্ত শুনানি শুরু করবে কে? বাদী পক্ষ। বাদী না বিবাদী? বাদী। পরে দেখেন, তবে কোনো আইনত কারণে বাদী প্রতিকার পাবে না বলে বিবাদী দাবি করলে বিবাদী প্রথমে বক্তব্য পেশ করবে। তবে বিবাদী এসে বলে যদি ইওর অনার বাদী কোনো প্রতিকার পাবে না, তাইলে আবার বক্তব্য শুরু করবে কে? বিবাদী। তাহলে বাট আপনার এখানে একটা জিনিস মনে রাখেন যে প্রথমে বক্তব্য শুরু করবে সর্বদা কে? বাদী। জি। 2 নম্বর প্রশ্নটা দেখেন, চূড়ান্ত শুনানির তারিখ নির্ণয় হওয়ার কতদিনের মধ্যে আদালত মামলার শুনানি শেষ করবে? এই জায়গার দিন আছে, কার্য দিবস লেখেন। 120 কার্য দিবস, 120 কার্য দিবস। এই পীযূষ সাহেব, দিন আর কার্য দিবসের ভিতর পার্থক্য কি বলেন? বলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। দিন মানে হচ্ছে যে কোনো দিন, আর কার্য দিবস মানে ধরেন আজকে কার্য দিবস না, আজকে কার্য দিবস না। আচ্ছা, আর এই জায়গায় মোটামুটি যে প্রশ্ন আছে এগুলো পারবেন। 5 নম্বর প্রশ্নটা দেখেন। 5 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে দেওয়ানি কার্যবিধির দেয়াস আদেশ অনুযায়ী এফিডেভিটের মাধ্যমে কোনো বিষয় প্রমাণ করতে আদালত আদেশ দিতে পারে। এফিডেভিট আছেই কত আদেশে? এটা আগেই আমরা একদিন পড়ছিলাম। এফিডেভিট আছে কততে? 19। আর যদি ধারা বলি, কত ধারা? 139, 139 ধারা। 6 নম্বর প্রশ্নটা দেখেন, কোনো বিষয়ে হলফনামা দেওয়া যেতে পারে। হলফনামা যে দেওয়া যেতে পারে যে কোনো বিষয়, ডিপোনেন্ট বা হলফকারী তার জ্ঞানে যে বিষয় প্রমাণ করতে সক্ষম, বাদী যে বিষয় জানে, বিবাদী যে বিষয় জানে। উত্তর হবে ডিপোনেন্ট বা হলফকারী, মানে যিনি এফিডেভিট সম্পাদন করে তার বলে ডিপোনেন্ট, তার জ্ঞানে যে বিষয় প্রমাণ করতে সক্ষম। এখানে একটু লিখবেন যে আরজির সাথে, প্লিডিংস এর সাথে দিতে হয় সত্য পাঠ। প্লিডিংস এর সাথে দিতে হয় কি? সত্য পাঠ। প্লিডিংস এর সাথে দিতে হয় সত্য পাঠ। আর যে কোনো দরখাস্তের সাথে দিতে হয় হলফনামা বা এফিডেভিট। যে কোনো দরখাস্তের সাথে দিতে হয় হলফনামা বা এফিডেভিট। তানভীর টিউশন নিতেছিলেন? এই আরিফ সাহেব, প্লিডিংস অর্থ কি? বাদী বিবাদী কি কথা বলেন? কন কন বলেন। আরজি। তাই বলেন যে বাদীর আরজি আর বিবাদীর লিখিত জবাবকে কি বলে? প্লিডিং। অর্থাৎ বাদী যদি আরজি দেয়, আরজির সাথে থাকবে সত্যপাঠ। বিবাদী যদি লিখিত জবাব দেয়, লিখিত জবাবের সাথে থাকবে কি? সত্যপাঠ। কিন্তু আরজি বা লিখিত জবাবের সাথে কিন্তু এফিডেভিট থাকবে না। এফিডেভিট থাকে কিসের সাথে? দরখাস্তের সাথে। আচ্ছা, আমরা 19 আদেশে এতটুকুই, আর দরকার নেই। আমরা 20 আদেশে চলে আসি। দেখেন 20 আদেশ। রায় ডিক্রি আদেশ 20। রায় ডিক্রি আদেশ 20। রায় ডিক্রিতে আসার আগে বিকাশ বলেন, রায় ডিক্রি আদেশ কারে বলে? বুঝাইছিলাম যে, মনে আছে কিনা বলেন। রায় ডিক্রি আদেশ বিকাশ সাহেবকে বলতে দেন, কারে বলে বলেন। আর আদেশ?
এই সুমন সেন, রায় ডিগ্রি আদেশ বলেন। মিতা, কি কি বলে গেছেন? স্যার আমি বলবো। শাহ আলম সাহেব বলতে যাচ্ছেন, বলেন। হ্যাঁ, তার রায় হচ্ছে চূড়ান্ত শুনানি শেষে আদালতের সিদ্ধান্ত দেয় সেটা রায়। আর ডিগ্রি হচ্ছে রায়ের উপর নির্ভর করে যে যা লিখে দেয় সেটা হচ্ছে ডিগ্রি। আর আদেশ হচ্ছে মামলা চলমান অবস্থায় আদালতের যে সিদ্ধান্ত সেগুলো হচ্ছে আদেশ। রহিম সাহেব, আর একটু ক্লিয়ার করেন, রায় ডিগ্রি আদেশ কারে বলে? আর আদেশ? আপনারা যদি পড়াশোনা না করেন তাহলে তো হবে না। পারেন না কেন? ওই মিতা, আপনি তো আগের থেকে ভয়ে কুঁকড়ে থাকলে হবে না, এটা সহজ কথা। যে ডিগ্রির মাধ্যমে একটা দেওয়ানি মামলায় পক্ষসমূহের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়। ডিগ্রির মাধ্যমে মামলায় এক পক্ষ জিতে অথবা এক পক্ষ কি পরাজিত হয়, এটা সহজ কথা। আর ডিগ্রিটা কেন দিল, এই যে যে ভিত্তি সময়ের যে বর্ণনা, এটারে বলে কি? রায়। ডিগ্রিটা কেন দিল এই যে যে বিস্তারিত বর্ণনা, এটারে বলে কি? রায়। আর একটা মামলা চলাকালীন সময়ে সাধারণত অনেক দরখাস্ত বাদীও করে, বিবাদীও করে। ধরেন ওই যে গতদিন আমরা পড়লাম যে সময়ের আবেদন বাদী করছে, আদালত মঞ্জুর না মঞ্জুর যাই করুক না কেন একটা সিদ্ধান্ত তো দিবে, এটা কি? আদেশ। তাহলে মামলা চলাকালীন সময়ে বাদী বা বিবাদী যে যতগুলো দরখাস্ত করে আর দরখাস্তের প্রেক্ষিতে আদালত যে সিদ্ধান্ত দেয় তারে কি বলে? আদেশ। আর আর্জির প্রেক্ষিতে আদালত যে সিদ্ধান্ত দেয় তারে কি বলে? ডিক্রি। আর ডিক্রি বা আদেশ কেন দিল, এই যে যে ভিত্তি সময়ের বর্ণনা, এটার বলে কি? রায়। আপনারা যদি ভুলে যান তাহলে হবে না। আমি আপনাদের তো অনেক ভাবে বুঝাইছিলাম, ক্রিকেট খেলা দিয়ে বুঝাইছিলাম, ফুটবল খেলা দিয়ে বুঝাইছিলাম। ক্রিকেট খেলা ধরেন বাংলাদেশ আর ভারত খেলা হয়েছে, খেলা হওয়ার পরে 50-50 100 ওভারের পরে ডিসিশন পাওয়া গেল যে বাংলাদেশ জিতছে, ভারত হারছে। এই যে যে বাংলাদেশ জিতছে, ভারত হারছে, এটা হলো কি? ডিক্রি। এটা কি? ডিক্রি। আর দেখবেন যে জেতার পরে টিভিতে স্কোর কার্ড দেখায় যে ভারত আগে পিটায় কয় রান করছে, ভারতের বোলাররা কত রান দিচ্ছে, বাংলাদেশের বোলিং কেমন, বাংলাদেশের ব্যাটিং কেমন। এই যে যে স্কোর কার্ড দেখেই তো বোঝা যাচ্ছে যে কে জিতছে বা কে হারছে। তাহলে এই যে যে কে জিতছে বা কে হারছে, এই যে যে ভিত্তিক সবার যে বর্ণনা স্কোর কার্ড, এটা হচ্ছে কি? নাই। বুঝেন কিনা? আর যখন খেলা শুরু হয়েছে শেষ পর্যন্ত ওই যে ড্রিঙ্কস ব্রেক মানে বিরতি দিল, আউট হয়েছে কিনা, এলবি দিছে কিনা, রিভিউ করছে কিনা, এই যে যে সিদ্ধান্তগুলো বিভিন্ন সময় দেয়, এইগুলো হচ্ছে কি? আদেশ। বুঝেন কিনা? ধরেন আপনি আমার কাছে পড়তে আসছেন, পড়তে আসার পরে আপনার আলটিমেট আমার কাছে পড়তে আসছেন উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? অ্যাডভোকেট হওয়া নাকি? বার কাউন্সিল পরীক্ষায় পাশ করা। বার কাউন্সিল পরীক্ষায় যদি পাশ করে যান, মনে করবেন ডিগ্রি হয়ে গেছে। আমার কাছে পড়ে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করছেন, ডিগ্রি আপনার পক্ষে গেছে। আর এই যে যে এতকাল ধরে যে পড়ছেন, যে কি কষ্ট করছেন, একজনের কাছে বলতেছেন যে এই ভিতরে গেছি, ঝড় বৃষ্টির ভিতরে গেছি, এই কষ্ট কত কি, এই যে যে বিস্তারিত যে বর্ণনা, এটা হলো কি? রায়। আর এই যে আজকে পড়তে আসছেন, কেউ আসে নাই, অমুক দিন স্যার পড়াইছিল পড়াই নাই, এই যে যে নিত্য নতুন যে বিভিন্ন ঘটনা, অমুক দিন মডেল টেস্ট হয়েছিল এত পাইছিলাম, এই যে যে প্রতিদিনকার মানে পড়া থাকাকালীন যে ঘটনাগুলো, এটাই হচ্ছে কি? আদেশ। আর কত ভাবে বুঝবো বলেন?
সো আপনার মনে রাখতে হবে যে ডিক্রির মাধ্যমে একটা দেওয়ানি মামলায় পক্ষসমূহের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়। আর ডিক্রিটা কেন দেওয়া হলো সেটারে বলে কি, রায়। আর একটা মামলা চলমান থাকাকালে যে বিভিন্ন দরখাস্ত করে আর দরখাস্তের প্রেক্ষিতে আদালত যে সিদ্ধান্ত দেয় সেটারে বলে কি, আদেশ। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা যখন পড়া শুরু করেছিলাম, দেখেন, যখন পড়া শুরু করেছিলাম তখন প্রথমে জানলাম এক আদেশে বাদী বিবাদী কারা, দুই আদেশে জানলাম মামলার গঠন, তিন আদেশে জানলাম উকিল নিয়োগ, চার আদেশে জানলাম একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলে বাধ্য। এরপরে ছয় আদেশ জানলাম প্লিডিং, আরজি বা লিখিত জবাবকে বলে প্লিডিং। ছয় আদেশের পর জানলাম সাত আদেশ, যে আরজি কিভাবে দাখিল করে, বাদী যে প্রতিকার প্রার্থনা করে যে জিনিসটা দেয় লিখিত আকারে সেটা বলে আরজি। সাত আদেশের পরে জানলাম আমরা পাঁচ আদেশ। সাত আদেশের পরে জানলাম কি, পাঁচ আদেশ। পাঁচ আদেশে আছে কি, সমন। পাঁচ আদেশে আছে সমন। সমন যখন বিবাদী পেল, বিবাদী দেবে লিখিত জবাব, আছে কত আদেশে, আট আদেশ। আট আদেশে যখন লিখিত জবাব দাখিল করা হয়ে গেল, তখন উভয় পক্ষ যদি হাজির হয় মামলা যে এডিআরে, এটা কোনো আদেশে নাই, এটা আছে 89 ক এডিআরে। আচ্ছা, যদি উভয় পক্ষ হাজির হয় বা হাজির না হয়, তাহলে কি করণীয় সেটা আছে নয় আদেশে। নয় আদেশে ধরেন উভয় পক্ষ হাজির হয়েছে, এডিআরে গেছিল, মামলা নিষ্পত্তি হয় নাই, মামলা নিষ্পত্তি হয় নাই, তখন আহ প্রথম শুনানিতে জবানবন্দি গ্রহণ করতে পারে কত আদেশে, 10 আদেশে। প্রথম শুনানিতে জবানবন্দি গ্রহণ করতে পারে 10 আদেশ। আচ্ছা, জবানবন্দি গ্রহণ করার পর আদালত ইস্যু গঠন করতে পারে কত আদেশে, 14 আদেশে। ইস্যু গঠন করে কত আদেশ, 14 আদেশ। আচ্ছা, ইস্যু গঠনের পরের স্টেপ হচ্ছে আপনার ডিসকভারি এন্ড ইন্সপেকশন, এটা আছে 11 আদেশে। কত আদেশ, 11 আদেশ। 11 আদেশ। এছাড়া 12 আদেশে আলোচনা করছে স্বীকৃতি বা অ্যাডমিশন, স্বীকৃতি বা অ্যাডমিশন। আর কোন দলিল দাখিল, আটক, ফেরত, এইগুলা কত আদেশ, 13 আদেশ। বুঝলেন কিনা? এখন ইস্যু গঠন করা যেদিন প্রথম শুনানি হলো সেই দিন আদালত ইচ্ছা করলে কোনো মামলা নিষ্পত্তি করতে পারে কত আদেশ, 15 আদেশ। 15 আদেশ। কত আদেশ, 15 আদেশ। আচ্ছা, ধরেন প্রথম শুনানিতে নিষ্পত্তি করে নাই, তাহলে এখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে, তাহলে সাক্ষীর সমন দিবে 16 আদেশ। কত আদেশ, 16 আদেশ। সাক্ষীর তো সমন দিল, এখন পক্ষ বিপক্ষ অনেক সময় সময়ের আবেদন করে, সময়ের আবেদন আছে কততে, 17 আদেশ। সমন পাইয়া সাক্ষী হাজির হয়ে গেল, মানে সাক্ষী গ্রহণ শুরু হয়ে গেল। সাক্ষী গ্রহণ শুরু হয়ে গেল, এটা বলা আছে কত আদেশ, 18 আদেশ। সাক্ষী গ্রহণ করা শেষ, যুক্তিতর্ক শেষ। এরপরে যদি কেউ, আমরা জানি দরখাস্তের সাথে দিতে হয় কি, এফিডেভিট। আর সাক্ষী গ্রহণ শেষ, যুক্তিতর্ক শেষ, এখন দিবে কি, রায় ডিক্রি। কি দিবে, কারণ এখন তার মামলার কোনো স্টেপ বাকি নাই, এখন এতদিন ধরে যে শুনানি মেলা হয়েছে, এখন কে রায় ডিক্রি পাবে এটা জানা যাবে। এটা কত আদেশ, 20 আদেশ। বুঝতে পারছেন? তো ঘাবড়ানো যাবে না। আপনি দেওয়ানি কার্যবিধির এতে ভয় পান কেন? দেওয়ানি কার্যবিধির 20 যদি আপনি নাও পারেন, তাও 80 করে, 80 মার্ক পড়েও কিন্তু উকিল হওয়া যাবে। কিন্তু আপনারা দেওয়ানি কার্যবিধি কেন ভয় পাবেন? দেওয়ানি কার্যবিধি একটা সহজ, বেশি কথাগুলো শুনেন, আস্তে আস্তে পেরে যাবেন ইনশাল্লাহ। হয়তো বা প্রথম প্রথম আপনার কাছে মনে হয় কি, জটিল। আর মনের ভয়, মনের ভয় হলো আপনার বড় ভয়। বুঝতে পারছেন? মনের ভয় হচ্ছে বড় ভয়। যে কোনো জিনিস হচ্ছে, আমি একটা কথা বলি, দেখবেন যে, যে ওই যে আমরা লোকালি বলে যে উস্তে খায় নাকি, উস্তে যার ভালোবাসে, দেখবেন কি সে উস্তে দিয়ে 2-3 থাল খেয়ে ফেলে। আর যে ভালোবাসে না, তার কিন্তু হবে না। সো সো এটা বুঝতে ভালোবাসতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন। আচ্ছা, আমরা রায় বিক্রি করি, দেখেন। তা আমি কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি একটা সিকোয়েন্স মিলাই দিলাম, যে অমুক জায়গা থেকে শুরু করছি, এই জিনিস। আর যে বুঝবেন না, সেই ইউটিউবে ভিডিও বারবার দেখবেন, আমরা যে যে ক্লাস করি এই ভিডিও বারবার দেখবেন, এক সময় দেখবেন কি বুঝে গেছেন। আচ্ছা, হ্যাঁ। আর বেশি জানতে যদি চান তাহলে মরিয়ম বন্ধুর সাথে যোগাযোগ করতে হবে। দেখেন, রায় এবং বিক্রি। আর তানভীর আছে, মরিয়মের প্রতিনিধি হিসেবে তানভীর আছে। দেখেন, আচ্ছা, রায় এবং ডিক্রি, জাজমেন্ট এন্ড ডিক্রি, আদেশ কত, 20। দেখেন, রায় সম্পর্কে মৌলিক নিয়ম। মকদ্দমা, আন্ডারলাইন করবেন, শুনানি সমাপ্ত হওয়ার পর আদালত বল দিবেন তৎক্ষণাৎ, কিংবা ভবিষ্যতে কোনো দিনে, আন্ডারলাইন করবেন, পক্ষগণ বা তাদের কৌশলীদের উপর বিজ্ঞপ্তি প্রদানের
গোল দিবেন, অনধিক 7 দিনের মধ্যে গোল দিবেন, প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করবে। এই 20 আদেশের একটি দিয়ে আপনার মনে করার দরকার নাই। যেটা মনে রাখবেন সেটা দেখেন, যে মামলা শুনানি শেষ হওয়ার পর কখন রায় ঘোষণা করবে? তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ মানে কি? যেদিন রায় শুনানি শেষ করছে সেই দিনই রায় ঘোষণা করতে, অথবা কি ভবিষ্যতে কোনো একদিনে। তবে অবশ্যই ভবিষ্যতে কোন দিন এই সম্পর্কে পক্ষগণ বা তাদের কৌশলীদের বিজ্ঞপ্তি দিতে হবে। অমুক দিন, বিজ্ঞপ্তি মানে নোটিশ, তারা কি দিতে হবে? নোটিশ, অমুক দিনে আপনার রায় ঘোষণা করা হবে। তাহলে তাৎক্ষণিক ঘোষণা, তৎক্ষণাৎ ঘোষণা করতে পারে, অথবা কখন? ভবিষ্যতে কোনো দিন। এবং যে ভবিষ্যতে যে দিনটা, সেটা আবার কতদিনের বেশি হবে না। যেদিন শুনানি শেষ হয়েছে তার কয়দিনের বেশি হবে না। বুঝতে পারছেন কোন জায়গা থেকে প্রশ্ন হইতে পারে? এইভাবে প্রশ্ন আসবে যে রায় ঘোষণা করে কখন? শুনানি শেষ হওয়ার পর তৎক্ষণাৎ, অথবা ভবিষ্যৎ কোনো একদিনে। কিন্তু সর্বোচ্চ কয়দিন? শুনানি থেকে 7 দিন অবশ্যই। বা মামলার পক্ষগণ অথবা যে কৌশলী মানে উকিল সাহেবরা আছে তাদের কি জানাবে, জানাবে। বুঝতে পারছেন? আর রায় ঘোষণা করবে অবশ্য কি আদালতে? ওপেন কোর্ট, প্রকাশ্য আদালতে। তারপরে দেখেন, রায় ঘোষণা করার সময় প্রকাশ্য আদালতে আন্ডারলাইন করবেন, বিচারক কর্তৃক রায় স্বাক্ষরিত এবং তারিখ দিতে হবে। রায়ে কি দিবে? বিচারক স্বাক্ষর করবে এবং রায় তারিখ থাকবে। রায়ে স্বাক্ষর করার বিধান আন্ডারলাইন করেন, 152 ধারার বিধান এবং রিভিউ ছাড়া আন্ডারলাইন করবেন কোনো পরিবর্তন, অল্টারেশন বা সংযোজন বা এডিশন করা যাবে না। 3 বিধিরা বলতেন, 20 আদেশের 3 বিধিতে বলতেছে যে রায় যদি একবার স্বাক্ষর করা হয়ে যায় তাহলে এর কোনো কিছু আর পরিবর্তন করা যাবে না। আপনি পরিবর্তন যা করার করতে হবে কখন? স্বাক্ষর করার আগে। বিচারক একবার স্বাক্ষর করলে বিচারক ওই রায় আর পরিবর্তন করতে পারবে না। বুঝতে পারছেন? তবে পরিবর্তন করা যায় কখন একটু পড়ি দেখেন। শুধুমাত্র 152 ধারার বিধান অনুযায়ী আন্ডারলাইন করবেন, বা রিভিউ এর মাধ্যমে রায় পরিবর্তন বা সংশোধন করা যেতে পারে। 152 ধারা অনুযায়ী আন্ডারলাইন করবেন, রায়, ডিক্রি বা আদেশ, গোল দিবেন করণিক। রায়, ডিক্রি বা আদেশে করণিক বা ক্লারিক্যাল বা গাণিতিক বা অ্যারিথমেটিক্যাল ভুল বা কোনো আকস্মিক ভ্রান্তি, অ্যাক্সিডেন্টাল স্লিপ বা বিচ্যুতি, ওমিশনের কারণে কোনো কিছু ভুল হলে যে কোনো সময় আদালত গোল দিবেন নিজ উদ্যোগে বা গোল দিবেন কোন পক্ষের আবেদনে তা শুদ্ধ বা সংশোধন করতে পারে। একটু বোঝাই, যদি রায়ে কোনো ভুল থাকে, ধরেন রায়ে সগিরের জায়গায় লেখা হয়ে গেছে দবির, বা বাংলায় লেখা আছে 1 লাখ কিন্তু কথায় লেখা হয়ে গেছে 10,000, ক্লারিক্যাল মিস্টেক হয়ে গেছে, তখন এই ভুলটা সংশোধন করতে পারে 152 ধারায়। কত ধারায়? 152 ধারায়। আর 152 ধারা সমান সমান লেখেন 20 আদেশের 3 বিধি। 152 ধারা সমান সমান কি? 20 আদেশের 3 বিধি। লেখেন 152 ধারা সমান সমান 20 আদেশের 3 বিধি, ব্র্যাকেটে লেখেন রায়, ডিক্রি, আদেশ, সংশোধন। রায়, ডিক্রি, আদেশ, সংশোধন। রায়, ডিক্রি, আদেশ, সংশোধন। বাট সবকিছু কিন্তু সংশোধন করা যাবে না। যদি কোনো হালকা ত্রুটি বিচ্যুতি থাকে, গাণিতিক ভুল থাকে, করণিক ভুল থাকে, সেইগুলো আদালত কিভাবে সংশোধন করতে পারে? স্বপ্রণোদিত হয়ে পারে, ভুল দিতে বলছি না, অথবা নিজ উদ্যোগে পারে। বুঝতে পারছেন? তাহলে যদি আপনাকে বলে যে রায়, ডিক্রি, আদেশ সংশোধন করবে কত আদেশে? 20 আদেশের 3 বিধি। আর ধারা কত? 152 ধারা কি স্বপ্রণোদিত হয়ে অথবা কি পক্ষগণের আবেদনের ভিত্তিতে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে রায় সংশোধন করতে পারে কখন? আদালত স্বপ্রণোদিত হয়ে পারে, অথবা কি পক্ষগণের আবেদনের ভিত্তিতে পারে। কত ধারায় পারে? 152 ধারা পারে। কত আদেশে পারে? 20 আদেশের 3 বিধি। আচ্ছা, পরেরটা দেখেন, যে রায়ে আন্ডারলাইন করবেন সংক্ষিপ্ত বিবরণ, মকদ্দমা সংক্ষিপ্ত বিবরণ, নির্ধারণযোগ্য বিষয়সমূহ, ওই সকল বিষয়ের উপর সিদ্ধান্ত এবং অনুরূপ সিদ্ধান্তের কারণ সমূহ উল্লেখ থাকবে। অর্থাৎ কি কারণে এক পক্ষ জিতলো বা এক পক্ষ হারলো, বা সংক্ষিপ্ত বিবরণ, বাংলা যে আরজি বা প্লিডিংস এর যে সংক্ষিপ্ত বিবরণ, মানে প্লিডিংস এর সংক্ষিপ্ত বিবরণ থাকবে। তারপরের পয়েন্টটা ইম্পর্টেন্ট দেখেন, রায় ঘোষণার তারিখ হইতে আন্ডারলাইন করবেন 7 দিনের মধ্যে আদালত ডিক্রি প্রদান করবে। বিধি 5 ক 3টে স্টার দেন। পরীক্ষায় প্রশ্ন আসে যে রায় ঘোষণার তারিখ হতে কয় দিনের মধ্যে ডিক্রি দেয়? 7 দিনের মধ্যে। 7 দিনের
তাহলে শুনানি শেষ হওয়ার তৎক্ষণাৎ অথবা 7 দিনের মধ্যে রায় ঘোষণা করবে। আর রায় একবার ঘোষণা করলে ডিক্রি দিবে কয়দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। আচ্ছা, পরেরটা দেখেন। ডিক্রিতে মকদ্দমার নম্বর, পক্ষগণের নাম, বিবরণ, দাবির বিবরণ, মঞ্জুরিকৃত প্রতিকার, মকদ্দমায় কি পরিমাণ ব্যয় হয়েছে, সেট অফ ইত্যাদি উল্লেখ থাকবে। লাস্টেরটা কি গুরুত্বপূর্ণ দেখেন। ডিক্রিতে স্বাক্ষর করবে বিচারক এবং যে তারিখে রায় ঘোষণা করা হয়েছে সেই তারিখ ডিক্রিতে উল্লেখ থাকবে। যদি রায় ঘোষণা করে 1 তারিখ, ডিক্রি 7 দিন পরে যাই দিতে, বাট ডিক্রিতেও তারিখ থাকবে কি একই তারিখ। আচ্ছা, সুতরাং আন্ডারলাইন করেন, ডিক্রির তারিখ হলো যে তারিখে রায় ঘোষণা করা হয় সেই তারিখ, যদিও 7 দিন পরে দিচ্ছে বাট ডেট কিন্তু একই। আচ্ছা, নামাজের বিরতি। নামাজের পরে আমাদের বাকিটা শুরু হবে। একটু 5-6 মিনিটের বিরতি। ধন্যবাদ। আচ্ছা, কথা বলবেন না, দেখেন আমরা পড়া শুরু করি। তো বিরতির পরে আমরা যেটা শুরু করতেছি, যে লাস্টের লাইনটা আন্ডারলাইন করতে বলছিলাম, যে ডিক্রির তারিখ হলো যে তারিখে রায় ঘোষণা করা হয় সেই তারিখ। অর্থাৎ যদিও রায় আগে ঘোষণা করে, ডিগ্রি করে পরে, বাট দুইটার তারিখ কিন্তু একই। এবং একটা জিনিস মনে রাখেন যে আহ, মামলার শুনানি শেষ হওয়ার পরে তৎক্ষণাৎ রায় ঘোষণা করতে পারে অথবা 7 দিনের মধ্যে রায় ঘোষণা করতে পারে। আর রায় ঘোষণা একবার করা হয়ে গেলে ডিক্রিও দিবে কয়দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। ডিক্রিও দিবে 7 দিনের মধ্যে। তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন যে কোন দেওয়ানি মামলা যুক্তিতর্ক শুনানির সমাপ্তির পর আদালত কতদিনের মধ্যে রায় প্রচার করতে হয়? রায় কতদিন? 7 দিন। 2 নাম্বার প্রশ্নটা দেখেন যে কোন দেওয়ানি মামলায় ডিগ্রি প্রচারের কতদিনের মধ্যে ডিগ্রি প্রস্তুত করতে হয়? ডিগ্রি প্রচার বলতে এখানে রায় বোঝাচ্ছে, বুঝতে পারছেন? তার ডিগ্রি প্রচারের পর কতদিনের মধ্যে ডিগ্রি প্রস্তুত করতে হয়? 7 দিন। যেহেতু এ জায়গায় অনধিক নাই, সেলফ প্র্যাকটিস দেখেন। দেওয়ানি কার্যবিধির কত আদেশে রায় সম্পর্কে আলোচনা করছে? কত আদেশ? 20 আদেশ। কত আদেশ? 20 আদেশ। আপনারা সবাই রোমান হরফ চিনেন তো নাকি? মানে ওই যে এক্স মানে 10, বি মানে 5, ডান সাইডে থাকলে যোগ হয়, বাম সাইডে থাকলে বিয়োগ হয়, এগুলো জানেন তো? আচ্ছা আচ্ছা, সেখানে সমস্যা নাই। দেখেন, বিচারক কর্তৃক রায় তারিখ সহ স্বাক্ষর যুক্ত হবে প্রকাশ্য আদালতে রায় ঘোষণার সময়। কখন? প্রকাশ্য আদালতে রায় ঘোষণার সময়। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে রায়ে স্বাক্ষর করার পর কোন পরিবর্তনের ইংরেজি কি? অল্টারেশন বা কর্তন কি? সংযোজন, সরি নট কর্তন, সংযোজন মানে হচ্ছে কি এডিশন করা যাবে কখন ভাই? 152 ধারার বিধান মতে। আর একটা হচ্ছে কি রিভিউর ক্ষেত্রে। 6 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন 6 নাম্বার, যে ডিক্রিতে তারিখ থাকবে কোন তারিখ? যে তারিখে রায় ঘোষণা করা হয়েছিল সেই তারিখ। 8 নাম্বার প্রশ্ন দেখেন, 8 নাম্বার, আপনাদের বার কাউন্সিল পরীক্ষা হলো সবচেয়ে সহজ। কেন সহজ জানেন? আপনাদের মনে করেন যারা বিসিএস দেয়, জুডিশিয়ারি দেয়, এদের কতগুলো জিনিস আছে সবসময় হালনাগাদ হয়। যেমন সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান সবসময় কি হয়? আপডেটেড হয়। এ কিন্তু আজকে যা পড়ছেন কালকে তা পড়লে হবে না, আবার নতুন নতুন জিনিস পড়তে হবে। কিন্তু আপনার ফৌজদারি কার্যবিধি কি আপডেট হচ্ছে? না, আপডেট হলে দুই একটা তারা দেওয়ানি কার্য, দণ্ডবিধি, দেওয়ানি কার্যবিধি যা আছে তাই, মানে বছর বছর এই যে ধারা আছে এর ভিতর থেকেই কি প্রশ্ন হবে। তো এই জায়গাটা আপডেট হচ্ছে না। তো আপনাদের একটু, যারা দীর্ঘদিন ধরে আছেন, এই যে আরিফ সাহেবের এতদিনে কিন্তু সব করে মুখস্থ হয়ে যাওয়ার কথা। উনি তো এমনি অন্য জায়গা বুদ্ধি কাটায়, পড়ার জায়গা বুদ্ধি কম কাটায়। নাহলে ওনার যে মাথাতে নাই তা না, মাথা আছে, কিন্তু কোন জায়গা দিয়ে এই যে এই সাইডে ওনার নজর নাই। দেখেন 8 নাম্বার প্রশ্ন দেখেন, আদালতের রায় বা ডিক্রির প্রত্যায়িত নকল সরবরাহ করবে। এটা গুরুত্বপূর্ণ। পক্ষগণের আবেদন করবে বা পক্ষগণের কি চাই। সো 20 আদেশ নিয়ে কোনো প্রশ্ন আপনাদের আছে কিনা ভাই? 20 আদেশ নিয়ে আছে কিনা? তাহলে এখানে যে জিনিসগুলো আবার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, রায় ঘোষণা করবে কখন বলেন? কখন?
আচ্ছা, এখানে আপনারা একটা জিনিস লেখেন যে আদালতের অধস্তন আদালতের ভাষা একটু লেখেন। ধারা 137 দিয়ে লেখেন, 20 জায়গায় লেখেন। ধারা 137 দিয়ে লেখেন অধস্তন আদালতের ভাষা। অধস্তন আদালতের ভাষা 100 কত? 137। কি লিখবো? ধারা 137। অধস্তন আদালতের ভাষা। দেখেন, সরকার কর্তৃক নির্ধারিত ভাষা। সরকার কর্তৃক নির্ধারিত ভাষা। তো যদি আপনাকে বলে যে অধস্তন আদালতের ভাষা কি হবে, এটা বলা আছে কত ধারায়? 137 ধারায়। কি ভাষা হবে? সরকার কর্তৃক নির্ধারিত ভাষা। আচ্ছা, আমরা চলে আসি খরচ বা কস্ট। দেখেন, খরচ বা কস্ট আহ ধারা 35 থেকে 35 খ, ডান সাইডে 35 থেকে 35 খ। খরচ বা কস্ট পড়ার আগে আমরা খরচ বা কস্ট সম্পর্কে হালকা একটু ধারণা কিন্তু পাইছি। ধরেন ওই যে অ্যাডজনমেন্ট কস্ট, কতদিন পড়লাম না যে অ্যাডজনমেন্ট কস্ট বাদীর ক্ষেত্রে, যে বাদীরে দিতে বললে সর্বোচ্চ 1000, সর্বনিম্ন কত? বিবাদীর ক্ষেত্রেও তাই। আর নর্মালি খরচের সাথে জরিমানার মানে কস্টের সাথে ফাইনের পার্থক্য কি? কস্ট হচ্ছে আহ যদি বাদী দেয় পাবে বিবাদী, যদি বিবাদী দেয় পাবে কে? বাদী। কিন্তু ফাইন বা অর্থদণ্ড বা জরিমানা এটা যদি দেয় পাবে কে? রাষ্ট্র। বুঝেন কিনা? আর কষ্টও একটা ক্ষেত্রে রাষ্ট্র পেতে পারে। তখন যদি যদি কষ্ট উভয়টাই বলে যে বাদীও দিবে বিবাদীও দিবে, সেই ক্ষেত্রে কষ্টটা পাবে কে? রাষ্ট্র। একবারেই চাইছে। হ্যাঁ। তো এখন আমাদের দেওয়ানি মামলায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় খরচ অনুমোদন করে বা এক পক্ষ আরেক পক্ষের খরচ দিতে বলতে পারে। এখন এই খরচের প্রকারভেদ আমরা পড়বো। দেখেন, আদালত যে খরচের আদেশ প্রদান করে তার একটি মৌলিক উদ্দেশ্য হলো মকদ্দমা পরিচালনা করার ক্ষেত্রে, আন্ডারলাইন করে, কোন পক্ষের যে খরচ হয় তা ক্ষতিপূরণ দেওয়া। যেমন আন্ডারলাইন করবেন, কোন পক্ষ ভুল বা মিথ্যা দলিল দিয়ে আদালতকে বিভ্রান্ত করে বিচার বিলম্বিত করে, এই ক্ষেত্রে আদালত উক্ত পক্ষকে অপর পক্ষকে খরচ দেওয়ার আদেশ দিতে। ধরেন একটা পক্ষ একটা শুধু শুধু আহ, একটা ভুল বা মিথ্যা দলিল দিয়ে আদালতে বিভ্রান্ত করে বিচার শুধু শুধু কি করছে? বিলম্বিত করছে। উদাহরণস্বরূপ এইভাবে বলা যায় যে আমরা প্লিডিং সংশোধনের আবেদন করি কততে? 6-17। এখন কয়েকটা জিনিস সংশোধন আমরা পড়লাম, এটা মাথার মধ্যে গেঁথে নেন। যদি বলে প্লিডিং সংশোধন 6-17, যদি বলে বিচার্য বিষয় সংশোধন 14-5, যদি বলে রায় ডিক্রি আদেশ সংশোধন তাইলে 152 ধারা বা 24 আদেশের কত বিধি? 3 বিধি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন আরিফ সাহেব হচ্ছে মামলার বিবাদী, উনি মামলায় স্থানান্তরের আবেদন করছে। উনি দরখাস্তে উল্লেখ করছে ইওর অনার যে এই মামলাটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে গোপালগঞ্জে, না এই মামলাটা হবে পঞ্চগড়ে। এখন আমি বাদী হিসেবে বললাম ইওর অনার এই মামলায় আরিফ সাহেব হেরে যাবে এটা নিশ্চিত। তিনি শুধুমাত্র এই দরখাস্তটা করতেন কাল বিলম্ব করার জন্য। কিসের জন্য? যাতে যতদিন পর্যন্ত দেরি করা যায়। এখন আদালত আমার কথায় কনভিন্স হয় এবং কাগজপত্র দেখে মনে করলো যে না আসলেই তো আরিফ সাহেবের ইন্টেনশন খারাপ, তখন উনার দরখাস্ত নামঞ্জুর করে দিচ্ছে। তখন উনারে বলতে পারে যেহেতু তুমি মিথ্যা দরখাস্ত করছো, সেহেতু আরিফ সাহেব আপনি খরচ দিবেন কাকে? বাদীকে। বুঝতে পারছেন? তাহলে মামলার এক পক্ষের কাছ থেকে খরচ নিয়ে আর এক পক্ষরে দিতে পারে। এখন খরচের প্রকারভেদ দেখেন, এই দেখেন সাধারণত মকদ্দমায় বল দিবেন বিজয়ী পক্ষ খরচ পেয়ে থাকে। খরচ পায় কে? বিজয়ী পক্ষ। এবার আমরা বলবো দেখেন খরচের প্রকারভেদ। ধারা 35 সাধারণ খরচ বা জেনারেল কস্ট, নিচে লেখেন প্রকৃত খরচ।
প্রকৃত সাধারণ খরচের আর এক বাংলা কি? প্রকৃত খরচ। ইংরেজিতে কি বলে? জেনারেল কস্ট। ডান সাইডে দেখেন 35 ধারায় আদালত প্রকৃত খরচের আদেশ দিতে পারে। খরচের পরিমাণ কত হতে পারে তা নির্ধারণ করা আদালতের জন্য, আদালতের গোল দিবেন বিবেচনামূলক ক্ষমতা। বিবেচনামূলক ক্ষমতা গোল দেন, পাইছেন? নির্ধারণ করা বিবেচনামূলক ক্ষমতা পাইছেন, ওই যে গোল দেন লাস্টে, বিবেচনামূলক ক্ষমতা। তাহলে পরীক্ষায় আসবে যে সাধারণ খরচ মঞ্জুর করতে পারে কত ধারায়? সাধারণ খরচের আর একটা নাম কি? প্রকৃত খরচ। ইংরেজিতে কি বলে? জেনারেল কস্ট। সাধারণ খরচ কত টাকা মঞ্জুর করতে পারে আদালতের বিবেচনামূলক? কোনো অ্যামাউন্ট আছে? নাই। বুঝেন কিনা? আচ্ছা, 35 কতে আসেন। ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট। ক্ষতিপূরণমূলক খরচ বা কি? কম্পেনসেটরি কস্ট। সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ বল দিবেন কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা। 20,000 টাকা, 2,000 না, কয় টাকা? 20,000। এক নিচে একটু স্টার দিয়ে লেখেন 95 ধারায় 10,000 টাকা। 95 ধারার ক্ষেত্রে 10,000 টাকা। 95 ধারার ক্ষেত্রে 10,000 টাকা। তাহলে দেখেন যে 35 কত বলছে? ক্ষতিপূরণমূলক খরচ বা কি? কম্পেনসেটরি কস্ট। সর্বোচ্চ কত? 20,000। আর 95 ধারার ক্ষেত্রে 10,000। আচ্ছা, 35 খ দেখেন। 35 খ বিলম্বের জন্য খরচ, এটাকে বলে কি? কস্ট ফর ডিলে। সর্বোচ্চ খরচ হতে পারে অনধিক কত? 3,000 টাকা। সর্বোচ্চ খরচ হতে পারে অনধিক 3,000 টাকা। এখন আমার ওই যে হতে পারে 3,000 টাকা, ওই যে সর্বোচ্চ বললে আর অনধিক বলা লাগে না। সর্বোচ্চ অনধিক, যদি সর্বোচ্চ মানে বলতে থাকি যে 2-3,000-এর বেশি আর হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটা জিনিস এভাবে মনে করেন, যদি বলে সাধারণ খরচ কত ভাই? আদালতের বিবেচনামূলক ক্ষমতা কত দ্বারা? 35। যদি বলে ক্ষতিপূরণমূলক খরচ কত দ্বারা? 35 কত টাকা? 20,000 টাকা। 95 ধারার ক্ষেত্রে কত? 10,000। যদি বলে বিলম্বিত খরচ কস্ট ফর ডিলে কয় টাকা? 3,000 টাকা। সর্বোচ্চ 3,000। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা পড়বো যে কোন ক্ষেত্রে কোন খরচ দেয়, কোন ক্ষেত্রে সাধারণ খরচ দিতে পারে, কোন ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ, কোন ক্ষেত্রে বিলম্বের জন্য খরচ। কি কারা কার মনে হচ্ছে যে কেন আইন করতে গেছিলাম, আবার বার কাউন্সিল পরীক্ষাও দিতে কেন আসছি? মনে হচ্ছে না এই কারো? দেখেন, আচ্ছা, ধারা 35 সাধারণ খরচ দেখেন। সাধারণ খরচ যদি আমরা দেখি যে 35 ধারায় আদালত সাধারণ খরচের আদেশ দিতে পারে। 35 ধারায় আদালত মকদ্দমার, আন্ডারলাইন করেন, খরচার উপর বল দিবেন সর্বোচ্চ 6% বার্ষিক সুদ প্রদানের আদেশ দিতে পারে। 6% শব্দটা গোল দেন। আমরা এই যে যতগুলা আহ, খরচ পড়লাম, কোনোটাই বার্ষিক সুদের কথা বলা নাই একটা ছাড়া। সেটা কোনটা? 35 ধারা। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন খরচের ক্ষেত্রে আদালত বার্ষিক সুদ প্রদানের নির্দেশ দিতে পারে? কত? সাধারণ খরচ। অথবা বলতে পারে যে 6% বার্ষিক সুদ প্রদানের নির্দেশ দিতে পারে কোন খরচের ক্ষেত্রে? অথবা বলতে পারে যে সাধারণ খরচের ক্ষেত্রে কত পার্সেন্ট সুদের নির্দেশ দিতে পারে। বুঝতে পারছেন কোন কোন আঙ্গিকে প্রশ্ন হতে পারে? এখন ধরেন সাধারণ খরচ হচ্ছে যে যদি কোনো মামলায় কেউ হারে বা কেউ জিতে, তাহলে আদালত তারে একটা খরচ যে হারলো তারে বলতে পারে যে তুমি এত টাকা খরচ দিবা কারে? যে যে মামলায় জিতছে তারে। যেহেতু তার একটা হয়রানি হয়েছে বা এতদিন ধরে মামলা চলছে, এরকম একটা খরচের যদি নির্দেশ দেয়, এটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। বুঝতে পারছেন? এবং এই খরচ প্রদানের সাথে সাথে আর কি নির্দেশ দিতে পারে? ক্ষতিপূরণ কত? বার্ষিক সুদ কত? 6%। বলতে পারে যদি 100 টাকা খরচের নির্দেশ দেয়, তাহলে 100 টাকার সুদ কত? 6%, মানে 6 টাকা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এবার আসেন 35 ক। তারা 35 ক মিথ্যা আন্ডারলাইন করেন, ফলস। হয়রানি কর আন্ডারলাইন করেন, ভেক্সাসাস। দাবির ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট।
আমি যদি 35 ক ধারাটা পড়ার আগে একটু ব্যাখ্যা করি শুনেন। যে ক্ষেত্রে আমরা জানি দেওয়ানি মামলায় অনেক ধরনের দরখাস্ত করে। ধরেন আমরা পড়ছিলাম মামলা স্থানান্তরের দরখাস্ত 22 ধারা 24 ধারা, মনে আছে কিনা? শুধু বিবাদী মামলা স্থানান্তরের দরখাস্ত করে 22, আর 24-এ বাদীও করে বিবাদীও করে। ধরেন বিবাদী একটা মামলা স্থানান্তরের দরখাস্ত করতে, বাদী এসে বলতেছে যে ওরা না, যে এই যে যে বিবাদী যে মামলা স্থানান্তরের দরখাস্ত করছে এটার কোনো আইনগত ভিত্তি নাই। আইনগত ভিত্তি নাই মানে করছে ঠিক আছে, বাট এটা তার কোনো উপকার হবে না। অ্যাকচুয়ালি এই মামলাটার বিচার যাতে দেরিতে হয়, বিলম্বিত হয়, এই জন্য করছে। আর আর তার এই মামলা স্থানান্তরের দরখাস্ত হলো মিথ্যা হয়রানিকর, মিথ্যার কি হয়রানিকর। এই জন্য তার আবেদন নামঞ্জুর করেন। এবং আদালত যদি যে দরখাস্ত করলো মামলা স্থানান্তরে তার আবেদন যদি নামঞ্জুর করে, তার মানে প্রমাণিত হলো কি তার দাবিটা আসলেই কি ছিল, মিথ্যা ছিল। তখন বাদী ক্ষতিপূরণ চাইতে পারে। ইয়োরোনা যেহেতু তার দাবিটা মিথ্যা ছিল এবং তার দরখাস্ত নামঞ্জুর হয়েছে, তা আমি এখন ক্ষতিপূরণমূলক খরচ চাই। সর্বোচ্চ কত? 20,000। বুঝতে পারছেন? তার মানে ক্ষতিপূরণমূলক খরচ কখন মঞ্জুর করে? যখন দেওয়ানি মামলায় যে একজন দরখাস্ত করে, যে দরখাস্তটা হচ্ছে কি মিথ্যা হয়রানি করে, এবং ওই দরখাস্তটা যদি কি হয় নামঞ্জুর হয়, তাহলে যার দরখাস্ত নামঞ্জুর হইলো তার কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে পারে আর এক পক্ষ, নাকি? এটাই হচ্ছে কি ক্ষতিপূরণমূলক খরচ। ক্ষতিপূরণমূলক সর্বোচ্চ কত? বিকাশ বলেন যে ক্ষতিপূরণমূলক খরচ কখন দেয়? কোনো পক্ষ নাই, উভয় পক্ষই দিতে পারে। হ্যাঁ, কখন বলেন? মানে হচ্ছে আপনার বলবেন কেন, বলেন। বলে গেলে যা বলছেন তাই বলেন। যদি ওই যে পক্ষ মানে এটা করতেছে যে মিথ্যা মামলা, যে মামলাটা করতেছে, যখন ওর বিরুদ্ধে যখন পায় তখন অন্য পক্ষেও 20,000 টাকা নেয়। আচ্ছা ধরেন আপনারা একটু এইভাবে চিন্তা করেন যে আমি একটা মামলার বাদী, আমি আর মামলা চূড়ান্ত শুনানি স্টেজে আছে। চূড়ান্ত শুনানি স্টেজ তো অনেক পরে যায় না? আমি এই পর্যায়ে গিয়ে আর্জি সংশোধনের দরখাস্ত করছি। আমি বললাম যে এরোনার আমার আর্জির অমুক অমুক জায়গায় সংশোধন হবে, আমি নতুন একটা দলিল পাইছি, এই দলিলের তথ্য আর্জিতে অন্তর্ভুক্ত করা দরকার। বিবাদী এসে বলতেছে যে এরোনার বাদী মামলায় হেরে যাবে, এই জন্য খালি খালি মামলার সময় বাড়াচ্ছে, আসলে আর্জি সংশোধন যদি করেন তাহলে এই মামলায় প্রকৃতি পরিবর্তন হয়ে যাবে, তাই তার আর্জি সংশোধনের দরখাস্ত নামঞ্জুর করতে মঞ্জুর হয়। এবং আদালত বিবাদীর কথা শুনে বা কনভিন্স হয়ে আমার দরখাস্ত কি করে দিছে, নামঞ্জুর করে দিছে। তাহলে বলেন তো এখন ক্ষতিপূরণমূলক খরচ কে কারে দিবে? বাদী দিবে কারে? বাদী দিবে বিবাদীরে, কারণ সে একটা দাবি করেছিল যে দাবিটা ছিল মিথ্যা বা কি হয়রানি করে, এবং তার দরখাস্তটা কি হয়েছে, নামঞ্জুর হয়েছে। এই কারণে সে ক্ষতিপূরণ দিবে অন্য পক্ষকে। বুঝতে পারছেন? এই যে আমরা একটু পড়ি দেখেন। সব প্রণীতেও দিতে পারে, আবেদনের ভিত্তিতেও দিবে। দেখেন, মিথ্যা বা হয়রানিকর দাবি ক্লেম বা অজুহাতের জন্য দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্টের আবেদন করা যায়। মানে কম্পেনসেটরি কস্টের আবেদন করা যায় যদি কোনো পক্ষ, আন্ডারলাইন করেন, আপত্তি উত্থাপন করে যে যদি কোনো পক্ষ মানে অপর পক্ষের দাবি বা অজুহাত হলো মিথ্যা বা কি হয়রানিকর, তখন আদালত বল দিবেন উক্ত আপত্তি উত্থাপনকারীকে ক্ষতিপূরণ স্বরূপ ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দিবে যদি আদালত কি হয়, সন্তুষ্ট হয় যে উক্ত দাবি ক্লেম বা অজুহাত হলো মিথ্যা বা হয়রানিকর এবং উক্ত দাবি বা ক্লেম বা অজুহাত ডিফেন্স সম্পূর্ণ আংশিক বা প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে যার দাবি প্রত্যাখ্যাত হবে সে ক্ষতিপূরণ দেবে কারে? অপর পক্ষে। সর্বোচ্চ কয় টাকা? সর্বোচ্চ 20,000 টাকা। কত দাঁড়ায়? 35 ক দাঁড়ায়। জেনে রাখা ভালোতে আসে, দেখেন জেনে রাখা ভালো যে 35 ক ধারায় আন্ডারলাইন করবেন সর্বোচ্চ 20,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্টের আদেশ দিতে পারে। অর্থাৎ আন্ডারলাইন করেন দেওয়ানি মামলায় সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ হলো কত টাকা? 20,000 টাকা। বিকাশ, দেওয়ানি মামলায় সর্বোচ্চ সাধারণ খরচ কত? একটু আগে বললাম না, সর্বোচ্চ সাধারণ খরচ কত নির্ধারণ করা হয়? তা বলেন 200 কোন ক্ষেত্রে বললেন? সাধারণ খরচ তো কোনো লিমিট নাই, আছে? এটা বিবেচনামূলক ক্ষমতা। আর যদি বলে সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ দিল কত? 20,000 টাকা। দেখেন
তারপরে দেখেন যে আপিল ব্যতীত কোন মকদ্দমা বা ডিক্রিজারি কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রমে মিথ্যা বা হয়রানিকর দাবি বা অজুহাত এর ক্ষতিপূরণমূলক খরচ এর আবেদন করা যায়। অর্থাৎ গোল দিবেন 35 ক আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না, দ্বিতীয় স্টার দেন। 35 ক কিসের ক্ষেত্রে প্রযোজ্য না? আপিলের ক্ষেত্রে। আপিল অযোগ্য না। আপিল অযোগ্য বলেন কেন? না, আপিল স্টেজে আপিল অযোগ্য বললে এবার টোটাল মিনিং চেঞ্জ হয়ে যায়। আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না কেন আমি বুঝাই, শুনেন। আপিল হচ্ছে, আমরা দেওয়ানি আপিল এখনো পড়ি নাই, বাট ফৌজদারি আপিল আমরা পড়ছি। আপিলে একটা ওয়ার্ড ছিল কায়েমি অধিকার। আপিল মানে কি? মানে যদি কেউ কোনো রায়ে সংক্ষুব্ধ হয়, সে অবশ্যই আপিল করতে পারে। এখন ধরেন দেওয়ানি মামলা একটা ডিক্রি হলো, যার ডিক্রি হলো তার আপিল করা কি অধিকার? যার বিরুদ্ধে গেল সেটা আপিল করা কি অধিকার? কায়েমি অধিকার। এখন আপিলে গিয়ে, মূল মামলায় তো হারছেই, আপিলে গিয়েও হারছে। এখন মূল মামলায় যে জিতছে যে, সে যদি বলে ইওর অনার এই যে দেখেন মূল মামলায় তো আছে, আপিলেও আছে, তার মানে আপিলের তার দাবিটা ছিল মিথ্যা বা হয়রানিকর। মিথ্যা বা হয়রানিকর, যেহেতু সে তার আপিল প্রত্যাখ্যাত হয়েছে, তাই আমি ক্ষতিপূরণমূলক খরচ চাই। কত টাকা? 20,000 টাকা। এরকম চাওয়া যাবে না, আপিলে এরকম চাওয়া যাবে না। কিন্তু আপনি যে কথা বলছেন আপিল অযোগ্য, সেটা না, বুঝেন কিনা? আপিলে ক্ষতিপূরণমূলক খরচ চাওয়া যাবে না, মানে আমি বলতে পারবো না যে ওনার যে সে যে আপিলটা করছে আপিলটা ছিল মিথ্যা হয়রানিকর। আপিল কখনো মিথ্যা হয়রানিকর হয় না। আপিল একজন ব্যক্তির কি অধিকার? কায়েমি অধিকার। বুঝেন কিনা? আপনার আপিল যদি প্রত্যাখ্যাত হয়, তবুও অপরপক্ষ এসে আপনার কাছ থেকে ক্ষতিপূরণমূলক খরচ দাবি করতে পারবে না, কারণ আপিলের ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ চাওয়া যাবে না। বুঝেন কিনা? বুঝছেন তো? একটু পরে লেটা বেটা লাগবে না, যাই হোক আসেন। আচ্ছা, হ্যাঁ মিতা, আপনি বুঝতেন কিনা? বোঝা হচ্ছে যে নর্মালি যখন আপনি আপিলে, তো এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে, এটাই তো স্বাভাবিক। আপিলে যে হারছে তার কাছ থেকে ক্ষতিপূরণমূলক খরচ চাওয়া যাবে, এই হলো সহজ কথা। কিন্তু কোন দরখাস্তে যদি হারে, সেই ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ কি চাওয়া যাবে। আচ্ছা, দেখেন 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দেওয়া আদালতের জন্য গোল দিবেন বাধ্যতামূলক। কি মূলক? এই তো সাধারণ খরচ 35 ধারা যেটা বললাম ওটা কি মূলক ছিল? ওটা কি ছিল? বিবেচনামূলক। আর 35 ক তে দেওয়া কি? বাধ্যতামূলক। তো খেয়াল রাখেন। আচ্ছা, এবার প্রতিকারে আসেন। প্রতিকার, এই জায়গা লাগবে না পেস। দেখেন প্রতিকার 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচের আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচের বিরুদ্ধে আপিল করা যায়, আন্ডারলাইন করেন, কারণ 104 ধারা অনুযায়ী 35 ক ধারায় প্রদত্ত ক্ষতিপূরণমূলক খরচের আদেশ হলো আপিলযোগ্য। প্যাসের কিছু নাই। আগেরটা বুঝতেন, আগে যেটা বুঝাইলাম যে একজন আপিল করছে, আপিলে হারছে, হারার পর আর একজন এসে বলতে পারবে না যে যেহেতু সে হারছে তার মানে তার দাবি আপিলটা ছিল মিথ্যা, এই কারণে আমার 20,000 টাকা খরচ দেন, এটা বলার অধিকার নাই। কিন্তু ধরেন একটা মামলা চলমান থাকাকালে ওই যে 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 মামলা স্থানান্তরের আবেদন করছিল, তার স্থানান্তরের আবেদনটা কি হয়েছে? নামঞ্জুর হয়েছে। নামঞ্জুর হইলে অপরপক্ষ বলছে ওনার যেহেতু নামঞ্জুর হয়েছে তাহলে তার দাবি তো মিথ্যা, তাহলে এখন আমার ক্ষতিপূরণমূলক খরচ দেওয়া হোক। আদালত নির্দেশ দিছে যে তুমি 20,000 টাকা ক্ষতিপূরণ দিবা কারে? অপরপক্ষরে। এখন আমার যে 20,000 ক্ষতিপূরণ আমার দেওয়া লাগবে। এখন আমার এই 20,000-এর বিরুদ্ধে আমার প্রতিকার হচ্ছে আপিল। বুঝতে পারছেন? যাতে আমি 20,000 টাকা দিতে চাচ্ছি না, এই মর্মে এই যে আদেশটা দিল, এই আদেশের বিরুদ্ধে আমার প্রতিকার কি? আপিল। দুইটা কিন্তু কমপ্লিটলি দুই জিনিস, বুঝেন কিনা? মানে যারে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিল, যার কাছ থেকে ক্ষতিপূরণটা আদায় করবে, তার প্রতিকার কি? আপিল। সে আপিল কেন করবে? যাতে আমি আমি আপিল আমি এই টাকা দিতে চাচ্ছি না, এই জন্যই তো সে আপিল। বুঝতে পারেন কিনা? আচ্ছা, এবার আর একটু প্যাচ দেই। সেটা হচ্ছে যে যে টাকা পাবে, ধরেন সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ কত? 20,000। ধরেন আদালত বলছে যে তানভীর তানভীর মিথ্যা দাবি করছে, তানভীর আপনার মামলা স্থানান্তরের দাবি মিথ্যা, তানভীর 10,000 টাকা ক্ষতিপূরণ দিবেন বিকাশে। এখন তানভীরের প্রতিকার কি? তানভীর তো দিবে, তানভীর প্রতিকার কি? আপিল। 104 ধারায় বিকাশ
বিকাশের 10,000-এ পরাণ করতেছে না। বিকাশ বলতেছে যে আমি তো 20,000 পার অধিকারী, আমি 10,000-এ খুশি না। তাহলে বিকাশের প্রতিকার হলো রিভিশন। বিকাশের প্রতিকার কি? বুঝেন কিনা? মানে যে ক্ষতিপূরণমূলক ক্ষতিপূরণটা পাচ্ছে, খরচটা পাচ্ছে, সে যদি ওই খরচে সন্তুষ্ট না হয় তাহলে তার প্রতিকার কি? রিভিশন। আর যে দিচ্ছে তার প্রতিকার কি? দুজনে মানে একই আদালতে চলে গেছে। প্যাস থাকবে না, না ভিডিও দেখবেন? আজকে থাকতো না, কাল করবো না। এত ঘন আসলে থাকবে কিভাবে মাথায়? দেখেন, তাহলে আমার মনে রাখতে হবে, এবং এই জিনিস হুবহু যখন রিটার্নে যাবেন এখান থেকে ভালোভাবে পড়া হইলে এই জিনিসের রিটার্নে প্রশ্ন। তাহলে আমার মনে রাখতে হবে যে ক্ষতিপূরণমূলক খরচ যে দিচ্ছে তার প্রতিকার হচ্ছে আপিল। আর যে পাচ্ছে ওই পা নিয়ে যদি সে সন্তুষ্ট না হয় তার প্রতিকার কি? আচ্ছা, আমরা উদাহরণ দেখবো। দেখেন উদাহরণ, এ মকদ্দমার বিচার বিলম্ব করার জন্য মিথ্যা কারণ দেখিয়ে আন্ডারলাইন পেন মামলা স্থানান্তরে আবেদন করে। আবেদনটা করছে কে? এ। বি আপত্তি উত্থাপন করে যে এর মকদ্দমা স্থানান্তরের দাবি হলো মিথ্যা এবং হয়রানিকর। বি বলতেছে ইওর অনার, এ যে মামলা স্থানান্তরের আবেদনটা করছে এটা হচ্ছে মিথ্যা এবং কি হয়রানিকর। আদালত মকদ্দমা স্থানান্তরের আবেদন প্রত্যাখ্যান করে। মানে এ যে আবেদনটা করছিল সেটা কি করছে? প্রত্যাখ্যান করছে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এ কে আদালত আদেশ দিতে পারে যে বি কে ক্ষতিপূরণমূলক খরচ প্রদান করার, যা সর্বোচ্চ কত? ধরেন এ জায়গা 10,000 টাকা ক্ষতিপূরণের আদেশ দিল, তাহলে এ এর প্রতিকার কি? আপিল। এ করবে আপিল। আর বি সন্তুষ্ট না, বি চাচ্ছে যে আমি তো সর্বোচ্চ 20,000 পাইতে পারি, 10,000-এ আমি সন্তুষ্ট না, আরো চাই। তাহলে বি এর প্রতিকার কি? বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। 35 ক আর 35 খ। তাহলে বলেন তো 35 ক এর বিরুদ্ধে প্রতিকার কি ভাই? সরি, 35-এর বিরুদ্ধে প্রতিকার কি? 35 সাধারণ খরচ। সাধারণ খরচের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল করা যায় না। সাধারণ খরচের বিরুদ্ধে প্রতিকার রিভিশন। সাধারণ খরচের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে কি? রিভিশন। আর ক্ষতিপূরণমূলক খরচের বিরুদ্ধে যে ক্ষতিপূরণটা দিবে তার প্রতিকার হচ্ছে আপিল। আর যে পাচ্ছে পেয়ে সন্তুষ্ট না আরো চাই, তার প্রতিকার কি? রিভিশন। তো নামাজের বিরতি আবার 10 মিনিট পর শুরু হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা 35 খ পড়া শুরু করব। দেখেন, বিলম্বের জন্য খরচ বা কস্ট ফর ডিলে। 35 খ দ্বারাই আদালত, আন্ডারলাইন করবেন, অন্তর্বর্তীকালীন বিষয়ে বা ইন্টারলোকেটরি ম্যাটার্স। অন্তর্বর্তীকালীন বিষয় মানে হচ্ছে যে একটা মামলা চলাকালীন সময়ে যে দরখাস্তগুলো করা হয় সেই দরখাস্তগুলো করা হয় অন্তর্বর্তীকালীন বিষয়। মানে যেটা পার্মানেন্ট না, সেটাই হচ্ছে কি অন্তর্বর্তীকালীন। আবেদন বিলম্ব করার কারণে খরচ প্রদানের আদেশ দিতে পারে। মানে অন্তর্বর্তীকালীন বিষয়ে যে দরখাস্তটা আমার আগেই করা উচিত ছিল কিন্তু আমি আগেই করি নাই, বা যে দরখাস্তটা আমি করছি আদালত আমারে কোনো সময় দিছিল কিন্তু সেই সময়ের মধ্যে আমি সেটা করি নাই, সেই ক্ষেত্রে আমাকে যে খরচের নির্দেশ দিতে পারে সেটা হচ্ছে আপনার বিলম্বের জন্য খরচ। দেখেন, মিথ্যা হয়রানি করার ক্ষেত্রে দিতে পারে কি? ক্ষতিপূরণমূলক খরচ। আর যে ক্ষেত্রে আমি কোনো দরখাস্ত দায়ের করতে দেরি করে ফেলছি সেটার ক্ষেত্রে সেটার জন্য দিবে কি? বিলম্বের জন্য খরচ। দেখেন, 35-এর ক্ষয়ের এক ধারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে আদালত কর্তৃক, আন্ডারলাইন করবেন, 35 খ একটা গোল দেন, 35 খ একটা গোল দেন। 35 খ এক দ্বারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, আন্ডারলাইন করবেন, অন্তর্বর্তীকালীন বিষয় আবেদন বা লিখিত আপত্তি পেশ করতে ব্যর্থ হয়। এবং 35 খ গোল দিবেন, দুই প্রযোজ্য হবে যে ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন বিষয়ে কোনো দরখাস্ত, আন্ডারলাইন করবেন, পূর্বেই পেশ করা সমীচীন ছিল কিন্তু পেশ করেনি। কিছুই বুঝেন নাই? সমস্যা নাই, এবার বুঝবো আমরা। দেখেন 35 খ এক পড়ি আমরা। একটু বুঝেন, আগে আমি বুঝাই তারপরে। 35 খ এক বলতেছে কি
যে ক্ষেত্রে আপনি একটা দরখাস্ত করছেন, করার পরে আদালত আপনার একটা সময় দিছে, কিন্তু সেই সময়ের মধ্যে আপনি ওই কাজটা করতে পারেন নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার খরচ দিতে হবে 35 খয়ের 1-এ। 35 খয়ের 1-এ একটু বুঝেন। ধরেন আপনি আরজি সংশোধনের আবেদন করছেন কত, 6 দেশের কত বিধিতে, 17 বিধিতে। আমরা জানি আরজি প্লিডিং সংশোধনের সময় আদালত নির্ধারিত সময় অথবা কয় দিন, 14। ধরেন আদালত ওই লোককে বললো যে আপনি 20 দিনের মধ্যে আরজিটা সংশোধন করে দিবেন। সে 20 দিনের পরে আসে 25 দিন পরে, আদালত দিছে কয়দিন পর, আদালত সময় দিছে কত, বাট সে লাগাইছে কতদিন, 25। এখন আদালত বলতে পারে যেহেতু আমি তার সময় নির্ধারণ করে দিছিলাম, আমি সময় নির্ধারণ করে দিছিলাম এবং আপনি নির্ধারিত সময়ের মধ্যে এটা সংশোধন করতে পারেন নাই, এখন আপনার এটা মঞ্জুর করা হবে কিন্তু আপনাকে খরচ দিতে হবে, বিলম্বের জন্য খরচ। এটা হলো 35 খয়ের 1। 35 খয়ের 1 এই যে একটু পড়ি দেখেন, আদালত কর্তৃক গোল দিবেন নির্ধারিত সময়ের মধ্যে। কি সময়, কোনো আবেদন বা লিখিত আপত্তি পেশ করা না হলে, ওই যে আদালত নির্ধারণ করে দিছিল 20 দিন, 20 দিনের মধ্যে আপনি আবেদন করতে পারেন নাই, আদালত উক্ত আবেদন বা লিখিত আপত্তি শুনানির জন্য গ্রহণ করতে পারে। শর্ত হলো যে পক্ষ নির্ধারিত সময় আবেদন বা লিখিত আপত্তি পেশ করতে ব্যর্থ হয়েছে সেই পক্ষকে আদেশ দিতে পারে অপর পক্ষকে আন্ডারলাইন করেন সর্বোচ্চ কত, 2000 টাকা খরচ প্রদান করে। গোল দিবেন 35 খ 1। 35 খ 1। আমি আপনাকে বললাম যে আপনি একজন পড়তে আসছে, বললাম যে ঠিক আছে আপনাকে পড়াইতে পারি, আগামী মাসের 5 তারিখের মধ্যে আসবেন, সময় নির্ধারণ করে দিছিলাম, সে আগামী মাসের 10 তারিখে আসছে। তখন আমি বলতে পারি যে আপনাকে এখন পড়াইতে পারি কিন্তু আমি তো সময় নির্ধারণ করে দিছিলাম, তাহলে এখন আপনি খরচ দিবেন সর্বোচ্চ কত, 2000 টাকা। 35 খয়ের 1। খয়ের 1 বুঝছেন কিনা, মানে যদি কোনো ক্ষেত্রে আদালত আপনাকে কোনো সময় নির্ধারণ করে দেয়, সেই সময়ের মধ্যে আপনি ওই কাজটা করতে পারেন নাই, সেই ক্ষেত্রে ওই কাজ ওই আবেদনটা অ্যাকসেপ্ট করতে পারে, বাট আপনার খরচ দিতে হবে কত, 2000। আচ্ছা, 35 খয়ের 2 দেখেন, লিখিত জবাব পেশের পরবর্তীতে, লিখিত জবাব পেশ করে কে, বিবাদী। লিখিত জবাব পেশের পরবর্তীতে মামলার কোন পক্ষ শব্দটা বলতেন, কোন পক্ষ পাইছেন, কোন পক্ষ কোন বিষয়ে দরখাস্ত পেশ করেন যা আদালতের মধ্যে আন্ডারলাইন করবেন পূর্বেই পেশ করা যেত, যা আদালতের মধ্যে পেশ করা যেত কখন, পূর্বেই, বা করা সমীচীন ছিল, সেই আদালত সেই আবেদন আদালত গ্রহণ করবে যদি দরখাস্তকারী পক্ষ অপর পক্ষকে আদালতের নির্দেশ ক্রমে গোল দিবেন অনধিক 3000 টাকা খরচ দেয়। যদি খরচ না দেয় তাহলে দরখাস্ত বাতিল হবে। এখন আপনার কাছে এটার পার্থক্য বুঝেন, এটার পার্থক্য হচ্ছে যে যদি আমি আগের উদাহরণ দিয়েই বুঝাই, আগের উদাহরণটা দিয়েই বুঝাই শুনেন। আমরা জানি আরজি সংশোধনের দরখাস্ত মামলা যে কোনো পর্যায়ে করা যায়, তাহলে আরজি সংশোধনের দরখাস্ত আদালত অ্যাকসেপ্ট করলো, করার পর আদালত বলল যে তোমার সময় 20 দিন, 20 দিনের মধ্যে সংশোধন করে দিবা। 20 দিনের মধ্যে সে সংশোধন করতে পারে নাই, তাহলে তাকে না পারলে তাহলে তাকে যে খরচের নির্দেশ দিবে সেটা হলো 35 খয়ের 1। 35 খয়ের 1। আচ্ছা, এবার 2 বলছে কি যে আপনি আরজি সংশোধনের দরখাস্ত দিচ্ছেন একেবারে যেদিন রায় দিবে তার 1 তারিখ আগে, তখন আদালত বলবে তোমার যে আরজি সংশোধন করা দরকার এটা তো তুমি এতদিন বলো নাই, এই দরখাস্ত তো আরো আগেই দেওয়া যেত, যেহেতু তুমি আরো আগেই দাও নাই এখন এই দরখাস্ত একসেপ্ট করা যেতে পারে, বাট তোমার খরচ দিতে হবে সর্বোচ্চ কত, ধরেন খরচ উনি 3000 দিল, আদালত একসেপ্ট করলো, বললো যে 20 দিনের মধ্যে সংশোধন করবা, 20 দিনের মধ্যে না করে 25 দিনের মধ্যে করছে, তখন আবার খরচ দেওয়া লাগবে কত, 2000। বুঝেন কিনা, 2000 আর 3000-এর কাহিনী বুঝছেন। 35-এর খয়ের 1 হচ্ছে যে যে দরখাস্তটা কোনো ক্ষেত্রে আদালত একটা সময় নির্ধারণ করে দিছে, সেই সময়ের মধ্যে আপনি পেশ করতে পারেন নাই, সেই ক্ষেত্রে 35-এর খয়ের 1-এ সর্বোচ্চ কত, 2000। আর যে দরখাস্তটা আদালত মনে করতেছে যে আরো আগেই দেওয়া যেত, আদালত এখনো কোনো সময় টময় নির্ধারণ করে নাই কিন্তু ওই দরখাস্তটা কি আরো আগেই দেওয়া যেত, কিন্তু আরো আগে যদি কেউ না দেয় সেক্ষেত্রে আদালত তার দরখাস্তটা একসেপ্ট করতে পারে, বাট খরচ কত, 3000। এটা হলো 35-এর খয়ের। উভয় ক্ষেত্রে সর্বোচ্চ মানে সর্বোচ্চ 2000 35-এর খয়ের 1 আর সর্বোচ্চ 3000 35-এর খয়ের কি। আচ্ছা বলেন তো দেখি আপনাদের মনে আছে কিনা যে সেট অফ এর আবেদন কে করে, বিবাদী করে।
কখন করে, কখন কখন করা যায়? মামলার প্রথম সম্ভাব্য সূচকে বা লিখিত জবাবে, তখন আদালতের কি লাগবে না? অনুমতি লাগবে না। এখন সেট অফের আবেদন করছে যে বিবাদী চূড়ান্ত শুনানির সময়, চূড়ান্ত শুনানির সময়, তখন আদালত বলবে যে সেট অফের দরখাস্ত তো আপনি লিখিত জবাবের সময় করতে পারতেন, এখন এত দেরি হয়ে গেছে, তখন আদালত কোন খরচ দিবে বলেন? 35-এর ক্ষয়ের 2, ক্ষয়ের, বুঝলেন কিনা? ক্ষয়ের 1 আর ক্ষয়ের 2 বুঝতেন? কে বুঝেন নাই বলেন, অনলাইন অফলাইন বুঝতেন কিনা? এই যে দিনেশ যদি পড়তে আসে পরীক্ষার 1 মাস আগে, তাহলে দিনেশকে বলবো যে আপনার তো আর আগেই পড়া উচিত ছিল, এখন পড়াইতে পারি, বিলম্বের খরচ দিবেন কত? বুঝতে পারছি। 2000 কে বলেন, 2000 কে, 3000, 3000, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একটা জিনিস এখানে, আর একটা জিনিস মনে রাখবেন, আমরা 3 প্রকার খরচ করলাম, একটা হলো সাধারণ খরচ, ক্ষতিপূরণমূলক খরচ, আর একটা কি বিলম্বের খরচ। এই 3 প্রকারের মধ্যে শুধুমাত্র ক্ষতিপূরণমূলক খরচের বিরুদ্ধে আপিল করা যায়, আর সাধারণ খরচ বলেন আর বিলম্বের খরচ বলেন, এই দুইটার ভিতরে করা যায় কি রিভিশন। শুধুমাত্র ক্ষতিপূরণমূলক খরচের বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। আর বাকি দুইটার বিরুদ্ধে করা যায় হচ্ছে কি রিভিশন। জি, কারণ ওই রিভিশন আবার এই জায়গায় টাইনেন না, মানে বোঝাটা, এটা বোঝানো হয়েছে জেনারেলি, যেটা হচ্ছে যে যে খরচটা দিচ্ছে তার প্রতিকার কি, যে সাধারণ খরচ দিচ্ছে তার প্রতিকার রিভিশন, যে বিলম্বের খরচ দিচ্ছে তার প্রতিকার রিভিশন, আর যে ক্ষতিপূরণমূলক খরচ দিচ্ছে তার প্রতিকার কি। এখন এই জিনিসগুলো আপনি জেনে গেলেন, যে উপকারটা হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় গিয়ে সুফল পাবেন। লিখিত পরীক্ষা এই জিনিস যদি আপনি ভালোভাবে পড়তে পারেন, লিখিত পরীক্ষার সময় সেম জিনিসই, তখন আপনার আলাদা করে আর পড়া লাগবে না। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন, যে একটি আদালত খরচার উপর সুদ প্রদান করতে পারে বার্ষিক অনধিক কত, কয় পার্সেন্ট? কি ধরনের খরচ? সাধারণ খরচ নাকি? আচ্ছা, 2 নম্বর দেখেন, দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া যায়? এটা অ্যাকচুয়ালি প্রশ্নটা ঠিক হয় না, এই জায়গায় লেখেন সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ খরচ বাবদ দেওয়া যায়, ক্ষতিপূরণের উপর একটা খরচ লেখেন। সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ কত? 30,000। 2 নম্বর প্রশ্নটা দেখেন, মিথ্যা, হয়রানিকর, এই ইংলিশটা মনে রাখবেন, মিথ্যা কি ফলস, হয়রানিকর ভেক্সাসাস দাবি ক্লেম অজুহাত ডিফেন্স এর জন্য দেওয়ানি কার্যবিধি ড্যাশ ধারায় ক্ষতিপূরণমূলক খরচের আবেদন করা যায় কত ধারা? 35 ক। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নটা দেখেন, এই প্রশ্ন সব পড়বেন, যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে আমারে জানাবেন। 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দেওয়া আদালতের জন্য কি? আর বাকি দুইটা কিন্তু বিবেচনামূলক, সাধারণ খরচ বলেন আর বিলম্বের খরচ বলেন, এই দুইটা কি বিবেচনামূলক। 6 নাম্বার প্রশ্ন দেখেন, 35 ক ধারায় মিথ্যা বা হয়রানিকর দাবি বা অজুহাতের জন্য ক্ষতিপূরণমূলক খরচের জন্য আবেদন করা যায় না, কখন? আপিলে। কখন যায় না? আপিলে। অর্থাৎ 35 ক ধারা আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না। তারপরটা দেখেন, দেওয়ানি কার্যবিধির 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্টের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? মানে যে ক্ষতিপূরণটা দিচ্ছে তার প্রতিকার আপিল, আর যে পাচ্ছে তার ধরো সে আরো চায়, তাহলে তার প্রতিকার কি রিভিশন। জি। 9 নাম্বারটা দেখেন, যে আদালত কর্তৃক বল দিবেন নির্ধারিত সময়ের মধ্যে, কি সময় মধ্যে, যদি কোনো পক্ষ মোকদ্দমার কোনো পর্যায়ে কোনো আবেদন বা লিখিত জবাব জমা দিতে ব্যর্থ হয়, তাহলে আদালত অনধিক কত টাকা খরচুক্ত পক্ষকে কত টাকা? 2,000 টাকা। যদি আদালত কোনো সময় নির্ধারণ করে দেয় এবং সেই সময়ের মধ্যে না পারলে 2,000। 35-এর ক্ষয়ের 1, 35-এর ক্ষয়ের 1। 10 নম্বর দেখেন,
লিখিত জবাব পেশের পরবর্তীতে মামলার কোনো পক্ষ আন্ডারলাইন করবেন, কোনো বিষয়ে দরখাস্ত পেশ করেন, আন্ডারলাইন করবেন, যা আদালতের মতে পূর্বেই পেশ করা যেত বা সমীচীন ছিল, যা আদালতের মতে কি আরো আগে দেওয়া যেত, সেই দরখাস্ত গ্রহণের নিমিত্তে আদালত দরখাস্তকারীকে অনধিক দেশ খরচ প্রদান নির্দেশ দেবে। অনধিক কত? বুঝেন কিনা? তো মাসুদ সাহেব আপনি তো বুঝছেন, আরিফ সাহেব আপনি একটু খরচ সম্পর্কে একটু 5 মিনিটের বলবেন নাকি, যে কোনটা সাধারণ খরচ, কোনটা ক্ষতিপূরণমূলক খরচ, আর কোনটা বিলম্বের খরচ, পারবেন? অনলাইনে যারা আছেন বুঝতেন কিনা, যে খরচ সম্পর্কে বুঝতেন কিনা, কোনটা জেনারেল কস্ট, কোনটা কম্পেনসেটরি কস্ট, আর কোনটা হচ্ছে আপনার কস্ট ফর ডিলে? অনলাইনের কথা শুনি আগে, অনলাইনে যারা আছেন বুঝতেন? জি, বুঝছি। আচ্ছা, তাহলে আরিফ সাহেব একটু বলতে পারেন, আরিফ সাহেবের কথা শুনি, যে আপনি একটু বলতে পারেন। 35 আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের খরচ। এখান থেকে আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধিতে খরচ বলতে কি বোঝায়, বিভিন্ন প্রকার খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এক, হ্যাঁ, আর তারপরেও যেটা সেটা হচ্ছে যে একটা ফ্যাক্ট বেসড কোশ্চেন আছে, একটা ঘটনা দিয়ে দিল যে অমুকের লিখিত জবাবের পর সেট অফ এর আবেদন করছে চূড়ান্ত শুনানি কালে, তার এই শুনানির আবেদন আরো আগেই করা উচিত ছিল, তখন আদালত কোন ধরনের খরচের মঞ্জুর করতে পারে আলোচনা করুন। বুঝলেন কিনা? বা এইভাবে আসতে পারে যে অমুক একটা আপনার মামলা স্থানান্তরের আবেদন করছে, প্রতিপক্ষ এসে আবেদন করছে যে ইওর অনার এই মামলা স্থানান্তরের আবেদনটি হলো মিথ্যা এবং হয়রানিকর, এবং উভয় পক্ষের শুনানি করার পর আদালত মামলা স্থানান্তরের আবেদনটি নামঞ্জুর করে। এখন যার দরখাস্তটা নামঞ্জুর করলো তাকে আদালত কত টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে আলোচনা করুন। তখন আমার আলোচনা করতে হবে কি ক্ষতিপূরণমূলক খরচ। তো ধন্যবাদ। তারপরে এখন আমরা চলে আসি, দেখেন আহ ডিক্রি জারি বা আদেশ জারি, ডিক্রি এবং আদেশ জারি, এক্সিকিউশন অফ ডিক্রিস এন্ড অর্ডার্স। তারা লেখেন 36 থেকে 74, এখানে 74 দ্বারা আছে, অ্যাকচুয়ালি লিখবেন কত? 36 থেকে 74। আর আদেশ হচ্ছে কত? 121, 121। আচ্ছা, আমি যদি বলি যে ডিক্রি জারি আসলে কি জিনিস, এটা আপনাদের একটু জানা দরকার। যে না, আদেশ তো 21 লেখাই, আদেশ তো আছে 51টা, 121 কেমনে পাবেন? তারা হলো 36 থেকে 74, আর আদেশ কত? 21। আচ্ছা শুনেন, আমরা মোটামুটি যারা শুরু থেকে ছিলেন তারা মোটামুটি এটা জানলাম যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আর্জি দাখিলের মাধ্যমে, আর্জির পরে দেয় সমন, সমনের পরে দেয় লিখিত জবাব, লিখিত জবাবের পর এডিআর, এডিআর ব্যর্থ হলে ইস্যু গঠন, ইস্যু গঠনের পর 30 ধারা, 30 ধারার পরে হলো এসডিপিএইচ মানে সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং বা চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ, তারপর হলো চূড়ান্ত শুনানি শুরু পিএইচ, চূড়ান্ত শুনানির পরে আছে এফপিএইচ মানে চূড়ান্ত শুনানি যদি 120 দিনের মধ্যে শেষ না হয় তখন সেটা তারপরে হলো এফপিএস ফার্দার পারেন্টরি হিয়ারিং, এফপিএইচ এর পরে হচ্ছে আপনার আর্গুমেন্ট মানে কি যুক্তিতর্ক, যুক্তিতর্কর পরে হচ্ছে রায় ডিক্রি, রায় ডিক্রি, বুঝতে পারছেন? এখন রায় ডিক্রি আমরা জেনে গেলাম, রায় ডিক্রি হওয়ার পরে পরের স্টেপ হচ্ছে জারি মামলা। কি মামলা? জারি মামলা। দেখেন ফৌজদারি মামলায় হয় কি, ক্রিমিনাল মামলায় আপনি একটা চুরির মামলা করছেন, বাদী পক্ষ মামলা প্রমাণিত করছে, আসামিরে আদালতে 1 বছরের কারাদণ্ড দিচ্ছে, যেদিন রায় ঘোষণা করলো আসামি যদি কারাগারে মানে আদালতে উপস্থিত থাকে সাথে সাথে তারা কি করবে, গ্রেফতার করে কারাগারে পাঠাই দিবে, সাজা শুরু হয়ে গেল। এই জন্য যে মামলা করছে তার আলাদা কোনো দরখাস্ত মামলা টামলা কিছু করা লাগে না। কিন্তু দেওয়ানি মামলায় আপনি যে মামলাটা করলেন, আপনি একজনের কাছে 5 লাখ টাকা পান, বিকাশ মামলা করছে 5 লাখ টাকা পাই, বিকাশ মামলায় জিতছে মানে ডিক্রিদারকে বিকাশ, তাই ধরেন আমাদের তানভীর। এখন বিকাশ মামলায় জেতার পরেও তানভীর এই টাকা দিতে বাধ্য না, তানভীর টাকা দিতে কি বাধ্য না, বা ও যে আদালত ডিক্রি দিল সেই আদালতে যাইও সেই আদালত টাকা আদায় করে দিতে বাধ্য না, বরং ওই ডিক্রির ফল ভোগ করার জন্য আপনাকে আরো একটা মামলা করতে হয়, আরো একটা আবেদন করতে হয়, যেটা বলে জারি মামলা।
কি মামলা? জারি মামলা। বুঝতে পারছেন? এই জারি মামলা সম্পর্কেই আলোচনা করছে কত আদেশে? 21 আদেশে। আর ধারা কত? 34 থেকে 74। তাহলে আপনার মনে করবেন যে দেওয়ানি মামলার ডিক্রির ফল কি সাথে সাথে ভোগ করা যায়? যায়? ওই ফল ভোগ করার জন্য কি করতে হবে? জারি মামলা করতে হবে। আচ্ছা, এখন দেখেন জারির অর্থ, মিনিং অফ এক্সিকিউশন দেখেন। সাধারণ অর্থে জারি অর্থ হলো আদালতের প্রক্রিয়ার মাধ্যমে, আন্ডারলাইন করবেন, কোন ডিক্রি বা আদেশ বলবৎ করা যেন ডিক্রিদার ডিক্রিদার বা ডিক্রি হোল্ডার, আন্ডারলাইন করে, ডিক্রির ফল ভোগ করতে পারে। ডিক্রির ফল কি করবে? ভোগ করবে। ডিক্রি জারির জন্য যে আবেদন করা হয় বল দিবে তা জারি মামলা নামে পরিচিত। অর্থাৎ ডিক্রির ফল ভোগ করার জন্য সামনের দিন যখন প্রশ্ন করবেন অনেকে পারবেন না, নেই বলবেন যে ডিক্রির ফল ভোগ করার জন্য যে মামলা করা হয় বা যে আবেদন করা হয় তারে কি বলে? জারি মামলা। এই ফলের কেজি কত? আচ্ছা, দেওয়ানি কার্যবিধির দেখেন, দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 36 থেকে 74 ধারা। কত ধারা? 36 থেকে 74 ধারা এবং 135 ক ধারায় জারির সময় ও পদ্ধতি সম্পর্কে সাধারণ বিধিবিধান আলোকপাত করা হয়েছে। এবং আদেশ 21 দেখেন, আন্ডারলাইন করেন। আরিফ সাহেব আপনার ফোন আসছে না? কার? সলিমুল্লাহ নাকি? অনেকক্ষণ কথা কয় না, খোঁজ খবর নেন। আদেশ 21-এর বল দিবেন 103টি বিধি আছে যেগুলো জারির পদ্ধতি এবং পন্থার বিস্তারিত বিবরণ দিয়েছে। এখন শুনেন, আমাদের এই দেওয়ানি কার্যবিধির যে 21 আদেশটা, এটা আপনাদের সিলেবাসের অন্য বেশ কতগুলো সাবজেক্টের চেয়ে বড়। ধরেন তামাদি আইনের চেয়ে বড়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের চেয়ে বড়, সাক্ষ্য আইনের প্রায় সমান, বার কাউন্সিলের চেয়েও কি বড়। বুঝতে পারছেন? তাহলে যদিও আদেশ 21 আপনার দেওয়ানি কার্যবিধির একটা আদেশ, কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনাদের বেশ কয়েকটা সাবজেক্টের চেয়েও কি বড়। এখন 21 আদেশে বিধি আছে কয়টা? 103টা। দেখেন, তাহলে আমরা চলে আসি ধারা। তাহলে আপনাকে যদি বলে যে জারি মামলা কত ধারা থেকে কত ধারা? 36 থেকে 74। আর আদেশ কত? 21 আদেশ। আমরা আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, ধারা 38, যে আদালতে ডিক্রি জারি করতে পারে, যে আদালতে ডিক্রি জারি, যে আদালত, সরি, যে আদালত ডিক্রি জারি করতে পারে। দেখ শোনেন, আমরা একটা দেওয়ানি মামলা কোথায় হবে এটা আমরা জানছিলাম আদালতের এখতিয়ার থেকে। আদালতের কি এখতিয়ার? সাবজেক্টিভ জুরিসডিকশন, পিকুইনারি জুরিসডিকশন, আর একটা হচ্ছে আপনার টেরিটোরিয়াল জুরিসডিকশন। সাবজেক্টিভ জুরিসডিকশন থেকে আমরা জেনেছিলাম যে এটা হলো দেওয়ানি প্রকৃতির মামলা, সম্পত্তি অথবা অধিকার, সম্পত্তি অথবা অধিকার। পিকুইনারি জুরিসডিকশন সম্পর্কে জানছিলাম কত টাকার মামলা কোথায় হবে, কত টাকার মামলা কোথায় হবে। আর টেরিটোরিয়াল জুরিসডিকশন বা আঞ্চলিক এখতিয়ার থেকে জেনেছিলাম কোন জায়গার আদালতে মামলাটা হবে। বুঝেন কিনা? এখন আমরা এই যে বললাম যে জারি মামলা আবার আলাদা করতে হয়, তাহলে জারি মামলাটা কোথায় করব? এটা সহজ কথা হচ্ছে যে যে আদালত ডিক্রি দিছে সে আদালত। যদি যুগ্ম জেলা জজ ডিক্রি দেয়, মামলা কোথায়? যুগ্ম জেলা জজের কাছে। যদি সহকারী জজ ডিক্রি দেয়, কোথায়? ইভেন যে মামলাটা আপিল বা রিভিশনে ডিক্রি হয়, ধরেন জেলা জজ ডিক্রি দিছে বা হাইকোর্ট বিভাগ ডিক্রি দিছে, সেটারও জারি মামলা করতে হবে কোথায়? মূল যে বিচারিক আদালত সে আদালত। মূল যে বিচারিক আদালত সে আদালত। যদি মূল বিচার করে যুগ্ম জেলা জজ, তাহলে মামলা কোথায়? যুগ্ম জেলা। যদি মূল বিচার করে সহকারী জজ, তাহলে জারি মামলা কোথায়? সহকারী জজ। বুঝতে পারছেন? তাহলে জারি মামলা আপনি বলবেন যে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, যে জারিকারী আদালতও কি সে। আচ্ছা দেখেন, 38 ধারায়, 38 ধারায় অনুযায়ী, 38 ধারা অনুযায়ী একটি ডিক্রি জারি বা বলবৎ করতে পারে, আন্ডারলাইন করবেন, যে আদালত ডিক্রি প্রদান করেছে সেই আদালত, কিংবা যে আদালতে তা জারির জন্য প্রেরিত হয়েছে সেই আদালত। মানে যে আদালতে ডিক্রি প্রদান করছে, বিচারিক আদালত তো ডিক্রি দেয় নাকি? তাহলে বিচারিক আদালত ডিক্রি দিলে জারি মামলা কোথায়? বিচারিক আদালতে। আর যে আদালতে তা জারি করার জন্য প্রেরিত হয়েছে, এটার অর্থ একটু পরে বুঝাই। যে আদালতে জারি করার জন্য প্রেরিত হয়েছে, এটার অর্থ তাক বুঝাই দিই, সেটা শুনেন। ধরেন বিকাশ পাবে 5 লাখ টাকা। 5 লাখ টাকার মামলাটা বিচারিক আদালত কোনটা বলেন তো? গোপালগঞ্জের কোন আদালত? সহকারী জজ আদালত।
সহকারী জজ বিচার করে বিকাশের পক্ষে ডিক্রি দিছে, বিকাশের পক্ষে দায়িত্ব ধরেন তানভীর। এখন বিকাশ জারি মামলা করবে কোথায়? সহকারী জজের কাছে, কারণ ডিগ্রি দিতে সহকারী জজ, জারি মামলা কোথায়? সহকারী জজ। এখন সহকারী জজ তো ওই টাকাটা আদায় করে দিবে তানভীরের কাছ থেকে, না নাকি? কিন্তু সহকারী জজ দেখলো যে তানভীরের এক খণ্ড জমি আছে, এই জমিটা গোপালগঞ্জ জেলায় নাই, এই জমিটা আছে নড়াইল জেলায়, তাহলে ওই জমিটা ক্রয় করে বিক্রি করেই তো টাকাটা আদায় করবে। তাহলে তখন সহকারী জজের এখতিয়ারের বাইরে, তখন উনি পাঠাই দিবে তানভীরের জমি যে এলাকায় আছে সেই এলাকায় সহকারী জজ, সেই এলাকায় কার কাছে? সহকারী জজের কাছে। এই কারণে বললো যে আদালত এটা জারি করার জন্য প্রেরিত হয়েছে। কি মাথা ঘুরতেছে? মাথা ঘুরে এই কারণে, কারণ আপনারা ওই যে ফৌজদারি আদালত দিয়ে ঘোরাফেরা করেন, মাথার ভিতরে আগে থেকে ফৌজদারি সেট হয়ে রয়েছে। কে? হিলা? না, উনিও তো ফৌজদারিতে করে, ডাব্লু এর সাথে করে। দেখেন, দেখেন, আচ্ছা শুনেন, কথা হচ্ছে যে আদালত যে আদালতেই ঘোরেন না কেন, ওই প্র্যাকটিসের সাথে পড়ালেখার খুব বেশি মিল আপনি পাবেন না। তো ওই জায়গায় ওইসব করে লাভ নাই, যা বলি সেগুলা ঠান্ডা মাথায় শোনেন। প্রথমত হচ্ছে যে আগ্রহ আনেন, যে জায়গা থেকে বোঝা যাবে এই আগ্রহটা আনেন। আচ্ছা, তাহলে আপনাকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভাই জারি মামলা কোথায় করতে হবে, যে আদালত ডিগ্রি দিয়েছে, যদি আপিল আদালত ডিগ্রি দেয়, মূল যে আদালত বিচার করছে সে আদালত। দেখেন এই কথাটা বলছে কোন ধারায়? 38 ধারায়। 38 ধারা। এবার দেখেন 37 ধারা অনুযায়ী আহ যে আদালত ডিগ্রি প্রদান করেছে অর্থ হলো, আন্ডারলাইন করেন, প্রথম বা আদি আদালত, কোর্ট অফ কি ফার্স্ট ইনস্ট্যান্স, প্রথম বা আদি আদালত, বা বিচারিক আদালত, ট্রায়াল কোর্ট। কোন ডিগ্রি বিচারিক আদালত, আন্ডারলাইন করবেন, এটা গুরুত্বপূর্ণ, কোন ডিগ্রি বিচারিক আদালত, আপিল আদালত বা রিভিশন আদালত, যে আদালত কর্তৃকই প্রদত্ত হোক না কেন, ডিগ্রি জারির আবেদন করতে হবে প্রথম বা আদি আদালতে। মানে ডিগ্রিটা যেই দেখ না কেন, ডিগ্রি জারি মামলা করতে হবে কোথায়? আদি আদালতে বা বিচারিক আদালতে। আচ্ছা, বা বিচারিক আদালতে যে আদালত ডিগ্রি প্রদান করেছে বা যে আদালত তা জারির জন্য প্রেরিত হয়েছে। কখন প্রেরিত হয় তার একটা উদাহরণ কিন্তু আমি দিলাম, যে যখন এই কোর্টের ভিতরে দায়িকের কোনো সম্পত্তি নাই, বা দায়িক বাস করে ধরেন অন্য এলাকায়, গোপালগঞ্জে, সে বাসই করে না, তখন এই এই জারি মামলাটা স্থানান্তর করবে অমুক জায়গার আদালতে। আচ্ছা দেখেন, অন্যদিকে 21 আদেশের 10 বিধিতে বলা হয়েছে ডিগ্রি জারির আবেদন করতে হবে। 21 আদেশের 10 বিধি, এখানে নিচে লেখেন 38 ধারা সমান সমান 21 আদেশের 10 বিধি। 38 ধারা সমান সমান 21 আদেশের কত বিধি? 10। অর্থাৎ 38 ধারায় যে কথাটা বলা হয়েছে সেই কথাটা বলা হয়েছে কত আদেশে? 21 আদেশের 10 বিধি। আচ্ছা, তারপরে দেখেন 21 আদেশের 10 বিধিতে বলা হয়েছে যে ডিগ্রি জারির আবেদন করতে হবে, আন্ডারলাইন করেন, ডিগ্রি প্রদানকারী আদালতে এই মর্মে নিয়োগকৃত অফিসারের কাছে, যদি কোনো আদালত না থাকে তাহলে এই মর্মে নিয়োগকৃত অফিসারের কাছে, অথবা যে আদালতে ডিগ্রি প্রেরণ করা হয়েছে সেই আদালত বা কর্মকর্তার নিকট ডিগ্রি জারির আবেদন দায়ের করতে হবে। সহজ কথা যেটা আমি যদি বলি, যে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে জারি মামলা করতে হবে। বলছে 38 ধারা, আর আদেশ কত? 21 আদেশের 10 বিধি। এবার দেখেন 39 ধারা, আন্ডারলাইন করেন, ডিগ্রি জারির জন্য স্থানান্তর। ডিগ্রি জারির জন্য স্থানান্তর, দেখেন আমরা সবসময় তুলনা করে পড়বো। মামলা স্থানান্তর কত ধারায় আছে? 22 আর 24। আপিল স্থানান্তর কত ধারায় আছে? 24। আপিল স্থানান্তর কত? 24। আর ডিগ্রি জারির জন্য যে স্থানান্তর, এটা আছে কততে? 39। অ্যাকচুয়ালি 39-এ আছে। দেখেন 39 হলো আদালত যখন করে, আহ এই যে দেখেন যে কোন ডিগ্রি দানকারী আদালত ডিগ্রিদারের আবেদন ক্রমে, আন্ডারলাইন করেন, কার আবেদন ক্রমে? ডিগ্রিদারের আবেদন ক্রমে বা নিজের ইচ্ছায়, এটা গোল্ডেন, ডিগ্রিদারের আবেদন ক্রমে বা নিজের ইচ্ছা, নিজে কানে কে? আদালত ডিগ্রি বাস্তবায়নের জন্য অন্য আদালতে প্রেরণ করতে পারে। তাহলে আপনি মনে রাখবেন যে জারি মামলায় স্থানান্তরে আবেদন করে কত দাঁড়ায়? 39 দাঁড়ায়। 39। থাক, আজকে এই পর্যন্ত থাক, আজকে এই পর্যন্ত থাক। আগামী দিন আপনাদের পড়া কবে বলেন?
সোমবারে সোমবারে ইনশাল্লাহ চলে আসবেন, দেওয়ানি কার্যবিধি কেউ মিস করবেন না। আর এই এই যারা যারা বুঝেন না বা জটিল মনে হচ্ছে, রেকর্ডিং শুনবেন, বাসায় গিয়ে রেকর্ডিং শুনবেন।